প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও তোমাদের একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করতে চলে আসলাম। আমাদের আজকের যে আলোচনার অধ্যায়টা সেটা হচ্ছে তোমাদের কোষ রসায়ন এবং সেল কেমিস্ট্রি। তো এই অধ্যায়টা পড়ার আগে দুই চারটা কথা আমি অবশ্যই তোমাদের বলবো, যেহেতু এই অধ্যায়টা শর্ট সিলেবাসের বাইরে, আর আমরা যেহেতু এটা ক্লাসটা পড়তেছি শুধুমাত্র অ্যাডমিশনের জন্য, সেই হিসেবে আমরা এখানে শুধুমাত্র এমসিকিউ রিলেটেড যেই টপিকগুলো আছে বা যেখান থেকে মেডিকেল বা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে সেগুলোই পড়বো। দুই নম্বর কথা হচ্ছে যে এই অধ্যায়টা যদি তুমি বুঝে না পড়ো তোমার কাছে সব থেকে বোরিং লাগবে এবং এটা মানে অনেক বড় মনে হবে যে এত বড় অধ্যায় কেমনে পড়বো কি না পড়বো। তো এই জন্যই বলতেছি আমরা ক্লাসটা এইভাবেই নিব, কিছুটা বেসিক আর কিছুটা টান, কিছুটা বেসিক কিছুটা টান। সো তোমরা একটু সময় লাগতে পারে এই অধ্যায়টাতে, এই জন্য আমরা এই অধ্যায়টাকে দুইটা ক্লাসে ভাগ করব। আমরা প্রথমে প্রোটিন পর্যন্ত পড়বো, এরপরে প্রোটিনের পরে লিপিড এবং এনজাইমকে আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? তো আমি আগেই বললাম ক্লাসটা এইভাবেই হবে যেন তোমরা বুঝে দেন মুখস্থ করতে পারো। এখন তুমি যদি প্রথমেই মুখস্থ করতে চলে যাও তাহলে তোমার জন্য ক্লাসটা অনেক খারাপ লাগবে। সো আমরা শুরু করি, ঠিক আছে? তো আমরা যদি বলি অধ্যায়টার নাম হচ্ছে কোষ রসায়ন। কোষ রসায়ন মানে কি? সে হচ্ছে আমাদের একটা কোষের ভিতরে যেই রাসায়নিক কার্যাবলীগুলো হচ্ছে সেগুলো কিভাবে হচ্ছে, সেই উপাদানগুলো কি কি, তাদের নিয়ে আলোচ্য বিষয়টাই হচ্ছে কি কোষ রসায়ন নিয়ে, ঠিক আছে? এখন দেখো এখানে কিছু লাইন আছে এমসিকিউর জন্য, জাস্ট খালি পড়বা আর কিচ্ছু না। যে বলছে যে আমাদের একটা কোষের ভিতরে যে উপাদানগুলো থাকে, এই প্রোটোপ্লাজমের মধ্যে প্রায় কত পার্সেন্ট, 60 থেকে 90% হচ্ছে পানি, আর বাকিগুলো হচ্ছে কি কঠিন বস্তু। এই কঠিন বস্তুর মধ্যে 17টি মৌল আছে। আমাদের কোষের ভিতরে কয়টা? উদ্ভিদের ভিতরে 17টা মৌল, কিন্তু মনে রাখবা মানুষের দেহে কিন্তু 26টা মৌল আছে। কয়টি মৌল? 26টি মৌল। আবার বলতেছি উদ্ভিদের দেহে মোট মৌলের সংখ্যা কয়টা? আমরা জানি কি পৃথিবীতে মৌলিক পদার্থ হচ্ছে 118টা। এই 118টার মধ্যে মানব দেহে পাওয়া যাচ্ছে 26টি, আর উদ্ভিদের দেহে পাওয়া যাচ্ছে কত? 17টি। এগুলো মুখস্থ করার দরকার নাই, তোমরা হচ্ছে জানো, এগুলা তোমরা আগেই পড়ছো যে ম্যাক্রোমোল এবং মাইক্রোমোল সেখানে। এবং বলছে যে আমাদের কোষের ভিতরে কিছু জৈব উপাদান আছে, কিছু অজৈব উপাদান আছে, এবং ওই অজৈব উপাদানের মধ্যে সবথেকে বেশি উপাদান থাকে কি? পানি, যেটা বললাম 60 থেকে 90%। এছাড়াও কিছু জৈব উপাদান আছে। এখন দেখো পরে যে লাইনগুলো আছে এগুলা পড়ার দরকার পড়বে না। এবারে চলে যাও তুমি আমাদের রাসায়নিক মৌল কতগুলা, ঠিক আছে? যে সকল বস্তু রাসায়নিকভাবে ভেঙে অন্য কোনো সরল বস্তু পাওয়া যায় তাদেরকে রাসায়নিক মৌল বলা হয়। জীবনের জন্য অত্যাবশ্যকীয় রাসায়নিক এলিমেন্ট হচ্ছে কত? 92টা। আর এই 92টার মধ্যে কত পার্সেন্ট? 96% ক্ষেত্রে শুধুমাত্র কি দ্বারা গঠিত? ওই যৌগগুলা আমাদের হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। আর বাকিগুলোতে ক্যালসিয়াম, ফসফরাস, সালফার পাইতে পারো, এগুলো না পড়লেও চলবে। এবার চলে যাচ্ছে আমরা কম্পাউন্ড। কম্পাউন্ড তোমরা জানো, যেটা আমরা যৌগিক পদার্থ বলি। যে যৌগিক পদার্থ কাকে বলা হয়? অনেকগুলো মৌলিক পদার্থ যুক্ত হয়ে যখন একটা যৌগিক পদার্থ আরেকটা যৌগ তৈরি হয় তাহলে যৌগিক পদার্থ। যেমন দেখাইছে তোমাকে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে কি হলো? পানি গঠন করলো। পানি একটা যৌগিক পদার্থ। এবং এগুলো আমরা জানি সবাই, রাসায়নিক বন্ধন তোমরা সবাই পড়ছো না? রাসায়নিক বন্ধন কয় প্রকার? 3-4 প্রকার আছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের কি আয়নিক বন্ধন, যখন হচ্ছে একজন পজিটিভ চার্জ দান করবে, একজন ইলেকট্রন গ্রহণ করবে। এই যে পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে যে বন্ধনটা থাকে বলে কি আয়নিক বন্ধন। এগুলো কেমিস্ট্রির পড়া। সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি তাকে বলা হয় সমযোজী বন্ধন। হাইড্রোজেন বন্ধন তোমরা সবাই জানো যে হাইড্রোজেন বন্ধন কাকে? যখন হাইড্রোজেন অতি কম তড়িৎ ঋণাত্মক পদার্থ, অতি ক্ষুদ্র অধিক তড়িৎ ঋণাত্মক পদার্থ যেমন নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের সাথে শুধুমাত্র যে বন্ধনটা তৈরি করে তাকে বলা হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে মনে রাখতে হবে, এইটুকু একটু মনে রাখতে পারো যে হাইড্রোজেন বন্ধন এগুলো কেমিস্ট্রির পড়া, ঠিক আছে? হাইড্রোজেন বন্ধন কার কার সাথে? হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। এই 3টা মৌল ছাড়া হাইড্রোজেন আর কারোর সাথে এই বন্ধনটা গঠন করে না। এবারে দেখো পেপটাইড বন্ধন এবং গ্লাইকোসাইডিক বন্ধন, অর্গানিক মলিকুল, এগুলো তোমরা এখন বুঝবা না। আমরা পড়তে পেপটাইড বন্ধন কি আর গ্লাইকোসাইডিক বন্ধন কি সেগুলো আমরা পড়ে ফেলবো। আমরা এই জায়গায় যেগুলো আছে এগুলো পড়ার কোনো দরকার নাই, এগুলো তোমার কেমিস্ট্রি পড়া। এবার আমরা মেইন আমাদের পড়ায় চলে গেলাম, সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট বা শর্করা, ঠিক আছে? কার্বোহাইড্রেট বা শর্করা। এখন কার্বোহাইড্রেট বুঝতে গেলে আমি আগেই বলছিলাম যে এটা যদি তুমি সিম্পলি মুখস্থ করতে যাও তখন তোমার কাছে হচ্ছে কি অনেক জটিল মনে হবে, বাট একটু যদি বুঝে পড়ো তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? পড়তেও সুবিধা হবে। এখন এই কার্বোহাইড্রেট সম্পর্কে বলতে গেলে ফার্স্ট দেখো নামটার সাথে মিল আছে। কার্বো মানে কার্বন, আর হাইড্রেট মানে হচ্ছে কি পানি। কার্বোহাইড্রেট হচ্ছে সেই সকল যৌগকে বলতেছি যাদের ভিতরে কার্বন, হাইড্রোজেন এবং কি থাকে? অক্সিজেন থাকবে, এবং সেখানে অনুপাত হচ্ছে কি 1:2
2:1, যেখানে কার্বন 1, হাইড্রোজেন 2 এবং অক্সিজেন কত 1। তাহলে মনে রাখতে হবে আমাদের এটা আধুনিক যুগের না, এটা আদিম যুগে একটা সংজ্ঞা ছিল, যে কি সেই সকল যৌগিক কার্বোহাইড্রেট বলবো যারা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত, এবং যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাতটা কত হবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাতটা হবে কত 1:3:1। কিন্তু দেখা যাচ্ছে এই সূত্রের আমরা কিছু ব্যতিক্রম পাচ্ছি, যেটা এখানে কিছু আছে যেটা এদের মধ্যে না থাকলেও, সেটা হচ্ছে সুক্রোজ এই অনুপাত নাই। যেমন সুক্রোজে যদি আমরা সংকেত দেখি কার্বন 12, হাইড্রোজেন কত হিসাবে হওয়ার কথা 24 আর অক্সিজেন হওয়ার কথা ছিল 12, কিন্তু এখানে দেখা গেছে কার্বন 12 এবং হচ্ছে কি হাইড্রোজেন 22 এবং অক্সিজেন হচ্ছে কত 11। তো এটা অনুপাত থাকা সত্ত্বেও সেটা কার্বোহাইড্রেট, সেটা কার্বোহাইড্রেট। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু যৌগ আছে যেমন ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডের সংকেত আমরা জানো HCHO, এখানে কার্বন একটা, হাইড্রোজেন 2টা আর অক্সিজেন কয়টারে 1টা। এটা থাকা সত্ত্বেও সে কিন্তু কি না আমাদের কার্বোহাইড্রেট নয়। এখন কেন নয় সেটার জন্য আমাদের আধুনিক সংজ্ঞাটা পড়তে হবে। সেই আধুনিক সংজ্ঞাটা যদি তুমি পড়তে যাও সেটা একটু দেখো, যে পরবর্তীতে এটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এই সূত্রটা শুধুমাত্র মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, এটা এই অনুপাতটা শুধুমাত্র কাদের জন্য প্রযোজ্য, মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইডের ক্ষেত্রে এটা আবার প্রযোজ্য হচ্ছে না। এই জন্য পরবর্তীতে বিজ্ঞানীগুলো একটা মতবাদ প্রকাশ করেন যে কার্বোহাইড্রেট একটা নতুন সংজ্ঞা দেওয়া যায় কিনা। তখন তারা দেখলেন যে কার্বোহাইড্রেটে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কিছু কিছু বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে বলছে তাদের মধ্যে যে শর্করা বা কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটে দুইটা মূলক থাকে, একটা হচ্ছে CHO মূলক থাকে এবং একটা কি থাকে, কিটোন মূলক থাকে। কি থাকে, একটা অ্যালডিহাইড মূলক থাকে এবং একটা কি কিটোন মূলক থাকে। এখন যে সকল শর্করা অ্যালডিহাইড থাকে তাদের বলা অ্যালডোজ সুগার, এবং যাদের ভিতরে কিটোন মূলক থাকে তাদের বলা হয় কি কিটোজ সুগার, তাদেরকে কি বলা হয় কিটোজ সুগার। আর এটা কন্ডিশন দেখো সেখানে বলা হলো, এটা 1 নাম্বার কন্ডিশন যে অবশ্যই অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকবে। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে কার্বন সংখ্যা ন্যূনতম কি তবে 3 থাকতে হবে। কত কার্বন সংখ্যা থাকতে হবে ন্যূনতম 3টা। এরপরে দেখো আমরা যে গঠনটা দেখি দুইটাই দেখো, তাহলে আমরা সব থেকে ছোট কার্বোহাইড্রেটের সংখ্যা দেখি CHO, কয় কার্বন নিতে হবে 3, তাহলে 1 2 3, তাহলে এখানে 1 2 3। এখানে একটা কথা মনে রাখতে হবে, অ্যালডোজ সুগারের বেলায় অ্যালডিহাইড সবসময় 1 নাম্বার কার্বনে যুক্ত হবে। অ্যালডিহাইড মূলকটা সবসময় কয় নাম্বার কার্বন, 1 নং কার্বন। আর কিটোজ সুগারের বেলায় কিটোনটা থাকবে কয় নাম্বার কার্বনে, 2 নাম্বার। এটা হচ্ছে 1 নং কার্বন আর এটা হচ্ছে কি 2 নং কার্বন। ঠিক আছে, এখন তাহলে আমরা 1 নাম্বার 1 2 3 আর এখানে 1 2 3, তাহলে এখানে আমরা দেখলাম কিটোন মূলক। এখন সবাই জানি কার্বনের কয়টা হাত, 4টা হাত। কার্বনের কয়টা হাত রে, 4টা হাত। কার্বনের 4টা হাত যদি আমরা দেখি এখানে দেখো তার 4টা হাত ফিল আপ হয়ে গেছে। কেন, এটা যদি আমরা সুন্দর করে ভাঙিয়ে লিখি যে কার্বন একটা অক্সিজেনের সাথে 2টা হাত, উপরে হাইড্রোজেনের সাথে 1টা হাত, আবার নিচের কার্বনের সাথে 1টা হাত, এই কার্বন আবার নিচের কার্বনের সাথে 1টা, তাহলে তার 2টা হাত পূর্ণ হলো, তাহলে 2টা হাত খালি আর এই 3টা হাত খালি। ওকে, এই যে বলছে আমরা একটু আগেই পড়ছিলাম যে কার্বোহাইড্রেট আমরা কাকে বলতেছি, তারা আমি একটু এটাকে উপরে তুলে নেই। ওকে, উপরে তুলে নিছি। এখন দেখো এই জায়গায় যে এই জিনিসটা দেখাচ্ছি যে এখানে আমাদের এটা 4টা পূর্ণ, এখানে 2টা খালি, এখানে 3টা খালি। মনে রাখতে হবে প্রত্যেকটা কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক থাকবে, কারণ আমরা আগেই বলছি কার্বন এবং কি পানি থাকে, কারণ পানিতে যদি আমরা ভাঙি পানলে H+ আর এটা OH-, তাহলে এই হাতগুলা পূর্ণ হবে মূলত H এবং OH দ্বারা। প্রত্যেকটাতে আমরা OH দিলাম আর বাকি হাতগুলোতে আমরা কি দিলাম H এবং H। সেম তুমি যদি এটা দেখো যে কিটোন মূলকের ক্ষেত্রে, কিটোন তার 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের কি 3 নাম্বার কার্বন। প্রত্যেকটা কার্বনের প্রথমে বলছি যে 1 নাম্বার কার্বনের কিটোন মূলক সবসময় কয় নাম্বার কার্বনে যুক্ত হবে, 2 নাম্বার, তাহলে CO। দেখো এইখানে যে সিটা আছে, এখানে যে সিটা আছে সেটা অক্সিজেনের সাথে 2টা বন্ধন দ্বারা এদিকে 1 এদিকে 1, 4টা হয়ে গেছে। এটার 3টা হাত খালি, এটার 3টা হাত খালি। প্রত্যেকটা হাতে কার্বনে 1টা করে থাকবে OH, এখানে দিলাম আমরা কি OH, বাকি হাতগুলো দিলাম H এবং কি রে H। দেখো এই যে বলছে
এই যে একের অধিক হাইড্রোক্সিল মূলক আছে, ঠিক আছে, যখন একের অধিক হাইড্রোক্সিল মূলক তাকে বলে পলিহাইড্রোক্সি। এখানে কোন গ্রুপ যুক্ত? অ্যালডিহাইড, আর এখানে যুক্ত কি রে? আমাদের কিটোন। এখন অনেক ক্ষেত্রে তুমি দেখতে পারো যে আমি যদি হাইড্রোজেনটাকে অপসারণ করতে চাই, আমি হাইড্রোজেনটাকে অপসারণ করে আমি এখানে একটা অন্য কোনো যৌগ দিয়ে দিতে পারি, আর একটা ফসফরাস দিলাম, কি দিলাম? ফসফরাস। তাহলে নতুন একটা যৌগ তৈরি হলো না? দেখবা, মনে রাখবা, কোন একটা যৌগ থেকে অন্য কোনো যৌগ উৎপন্ন হওয়াকে সেটা হলো ডেরিভেটিভস। এই জন্য দেখো সংজ্ঞাটা লিখছে, দেখো কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন অথবা এদের ডেরিভেটিভস যৌগগুলোকে। অর্থাৎ আমরা যদি কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করি, দেখো যে সকল অ্যালডিহাইড এবং কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা যারা আদ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে, সেসব যৌগকেই বলতেছি আমরা কি? কার্বোহাইড্রেট। তুমি সুন্দর করে এই সংজ্ঞাটা দিতে পারো। একের অধিক থাকলে কি? পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রোক্সি কিটোন, এবং তাদের থেকে উদ্ভূত যৌগগুলোকে আমরা কি বলতেছি? কার্বোহাইড্রেট বলি। তাহলে এখানে তোমাকে পরীক্ষার জন্য তুমি কি পড়বা? দরকার নাই, সংজ্ঞা পড়ার কোনো দরকার নাই, আমি জাস্ট তোমাকে বুঝাইলাম, কারণ এটা আমার একটু পরে দরকার পড়বে। এখন পরীক্ষার জন্য বা অ্যাডমিশনের জন্য তুমি কি পড়বা সেটা হচ্ছে আমি একটু জায়গায় জায়গায় দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? অ্যালডিহাইড কাকে বলতেছি? কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রোক্সি কিটোন এবং এদের ডেরিভেটিভ যৌগগুলোকেই বলতেছি আমরা কি? কার্বোহাইড্রেট। কারণ কার্বোহাইড্রেটকে কি বলে? আমরা আগেই বলছি, কার্বো মানে কার্বন, হাইড্রেট মানে পানি, এজন্য এর নাম বলছে কার্বনের জলায়ন বা হাইড্রেটস অফ কার্বন, যার অর্থ দাঁড়ায় কার্বনের জলায়ন। যেখানে আমাদের এক অণু পানির সাথে এক অণু কার্বন কি 1:2:1 অনুপাতে যুক্ত থাকে, ঠিক আছে? এখন এই সাধারণ ফর্মুলাটি শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? মনোস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য। এখন এগুলা রিডিং করবা কি করার দরকার নেই, তোমাকে এই একটা লাইন পড়তে হবে, সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি, সারা বিশ্বে সকল বস্তুর মধ্যে কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি পাওয়া যায়। কারণ একটা উদ্ভিদের যদি আমরা দেখি, একটা উদ্ভিদের মোট ওজনের কত? 50 থেকে 80 ভাগ হচ্ছে কি? কার্বোহাইড্রেট। একটা উদ্ভিদের মোট ওজনের কত? শুষ্ক ওজন, অর্থাৎ আমি যদি একটা উদ্ভিদকে শুকাই, তার দেহ থেকে যদি সব পানি টানি বের করে নেই, তাহলে দেখবা তার শুষ্ক ওজনের 50 থেকে 80 ভাগ হয়েছে কি? কার্বোহাইড্রেট। আর পৃথিবীতে উদ্ভিদের সংখ্যা বেশি, এই জন্য বলা হচ্ছে সারা বিশ্বে সকল বস্তুর মধ্যে কার্বোহাইড্রেটের সংখ্যা হচ্ছে কি? সব থেকে বেশি। শেষ। এবারে দেখো আমরা পরের লাইনটাতে, পরের অংশটুকুতে যাই। কার্বনের উৎস এবং এখানে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তোমাকে রিডিং করতে হবে, কারণ অনেক সময় পরীক্ষায় চলে আসে। কারণ কার্বোহাইড্রেটের উৎস মানে কোথায় থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায়? আমরা প্রথম বলবো যে এদের প্রধান উৎস হচ্ছে কি? উদ্ভিদ। জীবদেহ মানে প্রাণীদেহ কিছু থাকে, বাট মনে রাখবা মানে কার্বোহাইড্রেটের মেইন উৎস হচ্ছে কি? উদ্ভিদ। তোমরা সবাই দেখছো যে উদ্ভিদ তার পাতায় কি ধরে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এগুলো সঞ্চয় করে রাখে। ইভেন উদ্ভিদের যে গাঠনিক উপাদান সেলুলোজ, উদ্ভিদের মেইন কাঠামো, আমাদের শরীরে যেমন মাংসপেশি, তাদের বোন স্টোনস এগুলো আছে, উদ্ভিদের শরীরের মেইন কাঠামো সেলুলোজ, হেমিসেলুলোজ, এরা সবাই পেকটিন, এরা সবাই হচ্ছে কি? কাইটিন, সবাই হচ্ছে কি? কার্বোহাইড্রেট। এই জন্য বলছে যে কার্বোহাইড্রেটের সংখ্যা সব থেকে বেশি। এবার দেখো এছাড়াও উদ্ভিদের কোথায় কোথায় পাবো? কাণ্ড, বাকল, আঁশ, মূল, বীজ, রস, সব জায়গায় কি পাওয়া যায়? সেলুলোজ এবং স্টার্চ রূপে কার্বোহাইড্রেট থাকে। পানিতেও থাকে গ্লাইকোজেন এবং ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটোজেন রূপে। তাহলে দেখো আমি একটা কথা বলি, সেলুলোজ হচ্ছে উদ্ভিদের গাঠনিক উপাদান, উদ্ভিদের গাঠনিক উপাদান, ঠিক আছে? আর স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী উপাদান, এটা হচ্ছে তার কি? সঞ্চয়ী উপাদান। আর প্রাণীদের ক্ষেত্রে সঞ্চয়ী উপাদান কোনটা? গ্লাইকোজেন হচ্ছে কি? প্রাণীদের সঞ্চয়ী উপাদান। ওকে, তাহলে এই তিনটা কথা মনে রাখবা। উদ্ভিদের গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ, আর সঞ্চয়ী উপাদান হচ্ছে স্টার্চ, আর প্রাণীদের সঞ্চয়ী উপাদান হচ্ছে কি? গ্লাইকোজেন। এগুলো তোমরা পড়ে নিবে, উৎস অতটা ইম্পর্টেন্ট না। এবারে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য একটু পড়ে নিতে পারো, পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য হয় অথবা নিচের কোনটি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নয়, এমন করে দিতে পারে। প্রথম কথা হচ্ছে এটি দানাদার, মানে কার্বোহাইড্রেট দানাদার হতে পারে, যেমন চিনি, তোমরা সবাই চিনি দেখছো, চিনি হচ্ছে কি? দানাদার। আবার তন্তুময় হতে পারে, তন্তু মানে কি? সুতার মতো, তন্তু মানে কি? সুতার মতো। ইভেন তোমরা সবাই পাট শাক, আবার ধরো যে তুমি কি বলে ওটাকে? পুঁই শাক, এগুলোকে যদি দেখো এখানে কতগুলো সুতার মতো অংশ আছে, ওগুলো হচ্ছে কি দ্বারা তৈরি? সেলুলোজ। এবং পাউডার জাতীয় হতে পারে,
তাহলে পাউডার জাতীয় জিনিসটা কিরকম, ধরো তুমি চালকে গুঁড়া করছো, এটা পাউডারের মতো হয়েছে না, বা আটার কথা চিন্তা করো, এগুলো সবাই হচ্ছে কি পাউডার জাতীয়। তাহলে দেখো কার্বোহাইড্রেট কি কি হতে পারে, দানাদার হতে পারে, তন্তুময় হতে পারে, পাউডার জাতীয় হতে পারে। এরপরে দেখো এরা স্বাদে মিষ্টি অথবা স্বাদবিহীন হতে পারে। স্বাদে মিষ্টি যেমন সুক্রোজ, সুক্রোজকে আমরা চিনি বলে থাকি। আর স্বাদহীন যেমন ধরো সেলুলোজ, আমরা উদ্ভিদের যদি একটা গাছকে পিষ্ট করে এটাকে স্বাদ নিয়ে দেখবো, এটা স্বাদ নাই, ঠিক আছে। বেশি তাপ প্রয়োগ করলে অঙ্গারে পরিণত হয়। এখন অঙ্গার মানে কি, অঙ্গার মানে কয়লার কথা বলতেছি। ধরো এখন তুমি কাঠকে পুড়াইছো, কাঠ পুরানোর পরে ওই যে তোমরা কেজিএফ মুভিতে দেখছো না, কয়লার খনি, সরি এটা তো কয়লার খনি ছিল না, কেজিএফ এর সোনার খনি ছিল। আচ্ছা, তাই তোমরা ধরে নাও কোন একটা মুভিতে আমাদের কয়লার খনি ছিল, আর ওই কয়লাগুলোকেই বলতেছে আমরা কি অঙ্গার। তাহলে যদি আমরা সেলুলোজ বা কাঠকে তাপ দেই তাহলে সেটা কি হয়, অঙ্গারে পরিণত হয়, ঠিক আছে। অধিকাংশ এই পানিতে অদ্রবণীয়, এটা পানিতে দ্রবীভূত হয় না। তবে একটা বিশেষ কথা আছে, মনোস্যাকারাইড যতগুলো আছে তার আছে পানিতে দ্রবণীয়। এখন তুমি কোশ্চেন করতে পারো স্যার মনোস্যাকারাইড কি, সবকিছুর উত্তর দিব একটু পরেই পাবা, আপাতত ধরে রাখো মনোস্যাকারাইড গুলো পানিতে কি হয়, দ্রবণীয়, এবং ডাই এবং পলিস্যাকারাইড গুলো পানিতে দ্রবণীয় হয় না। অ্যাসিডের সাথে মিশে তারা কি তৈরি করে, এস্টার তৈরি করে। তোমরা সবাই জানো অ্যাসিডের সংকেত কি, COOH। এটার সাথে আমাদের এই কার্বোহাইড্রেট যুক্ত হয়ে ধরো C6H12, এটা মিলে COOR, এরকম কোন যৌগ গঠন করে, ঠিক আছে। এটা হলো এস্টার। ওকে, এগুলা নিয়ে এত টেনশন নাই, মুখস্থ করবা। আলোক সক্রিয় বা আলোক সমানতা প্রদর্শন করে। তোমরা কিসে পড়ছো, অবশ্যই জৈব যৌগে পড়ছো, এটা তোমরা বুঝে নিবা, আমরা পরে আরো ক্লিয়ার করব, ঠিক আছে। আপাতত যাও নেক্সট যে অংশটুকু আছে সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেটের কাজ। ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, খালি ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা জায়গা। কার্বোহাইড্রেট কি কি কাজ করে, প্রথম কথা হচ্ছে জীবদের শক্তির প্রধান উৎস হিসেবে এটা কাজ হয় এবং জারিত হয়ে শক্তি। দেখো তোমরা সবাই জানো যে উদ্ভিদ হোক প্রাণীদের হোক প্রথম মৌলিক খাদ্যটা হচ্ছে C6H12O6, যেটা আমরা কি বলি রে, গ্লুকোজ। আর এই গ্লুকোজ কিন্তু একটা কি কার্বোহাইড্রেট। এবার দেখো উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে তারা কাজ করে। এছাড়া উদ্ভিদের গঠনকারী পদার্থগুলো কার্বন কাঠামো প্রদান করে। কি বলছে, উদ্ভিদ দেহে গঠনকারী পদার্থগুলো, অর্থাৎ এই যে আমরা কার্বোহাইড্রেট বললাম, তারপরে তোমার কি বলা হচ্ছে, তোমার যেগুলাই বলি না কেন তার ভিতরে অবশ্যই কি থাকে, কার্বনের একটা কাঠামো থাকে। প্রাণী দেহের হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট থাকে। আমরা সবাই দেখছি, তোমরা সবাই জানো যে আমাদের শরীরের যে অস্থিগুলো আছে, এই অস্থিগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি সাইনোভিয়াল অস্থি। এই সাইনোভিয়াল অস্থির ভিতরে একটা তরল বা ফ্লুইড থাকে, যাকে বলা কি রে, সাইনোভিয়াল ফ্লুইড। কি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড। এখন আমরা যখন হাঁটলে আমাদের জুতা কি হয়ে যায়, হাঁটলে আমাদের জুতা নিচটা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায় না, ঘর্ষণের ফলে। আমরা যখন হাত পা এত নড়াচড়া করতেছি তখন কিন্তু আমাদের হাড্ডি গুলো ক্ষয় হওয়ার কথা ছিল। বাট এই জায়গায় একটা পিচ্ছিল কারক উপাদান থাকে, যে পিচ্ছিলতার জন্য হাড়গুলা ক্ষয় হয় না। আর সেই পিচ্ছিল উপাদানটা হলো কি লুব্রিক্যান্ট। আর লুব্রিক্যান্ট গুলা তৈরি করে মূলত কি দ্বারা, কার্বোহাইড্রেট দিয়ে। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই 4 নাম্বার পয়েন্টটা, ঠিক আছে। এছাড়াও উদ্ভিদের দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে থাকে, আমরা আগেই পড়ছি সঞ্চয়ী উপাদান কি, স্টার্চ। তারপরে দেখো এরা কেলভিন চক্র, ক্রেবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। দেখো এটাকে যে আমরা যখন কি করব, খাদ্য তৈরি করব, খাদ্য থেকে যখন শক্তি তৈরি করবো, তোমরা সবাই জানো শক্তি তৈরির ধাপ আছে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, এই সব জায়গায় এরা ভূমিকা পালন করে, ঠিক আছে। এবার দেখো পরের পেজে আমরা চলে যাই। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি বিভিন্ন প্রকার এনজাইম এবং কোএনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এবার যাও ফ্যাটি অ্যাসিডের এবং অ্যামাইনো অ্যাসিড বিভাগে সহায়তা করে, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড বিভাগে সাহায্য করে। এছাড়াও সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষ প্রাচীরের প্রধান উপাদান। আমরা সবাই পড়ছি যে কোষ প্রাচীরের মেইন উপাদান সেলুলোজ। এছাড়া দেখো প্রাথমিক পর্যায়ে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এছাড়াও প্রাথমিক পর্যায়ে পেকটিন, এগুলো সবাই হচ্ছে মূলত কি দ্বারা তৈরি। এজন্য তোমাকে মনে রাখতে হবে কার্বোহাইড্রেট কোথায় সাহায্য করে, কোষ প্রাচীরের প্রধান উপাদান। হ্যাঁ, এবার নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, যারা হচ্ছে পেন্টা জাতীয় কার্বোহাইড্রেট। এখন দেখো নিউক্লিক অ্যাসিড, আমরা দুইটা নিউক্লিক অ্যাসিডের কথা বলছি, একটা ডিএনএ আর একটা হচ্ছে কি আরএনএ। ডিএনএ তৈরিতে দরকার হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএ তৈরিতে দরকার হচ্ছে কি রাইবোজ সুগার, যারা হচ্ছে পেন্টোজ জাতীয় কার্বোহাইড্রেট। পেন্টোজ মানে কি, এটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, ঠিক আছে। এবার দেখো এছাড়াও প্রাণী, ছত্রাক এবং ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় থাকে। আমাদের যে মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, আশ্রয়,
এর অনেক উপাদান কার্বোহাইড্রেট থেকেই আসে, আর সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট থেকে দৃঢ়তা এবং সুরক্ষা প্রদান করে। এগুলো একটু দেখে নিবা। এইবার যাচ্ছি আমরা কোথায়, কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। এই একটা বক্স যদি তুমি বুঝো তাহলে তোমার কাছে পড়া অনেকটা ইজি হয়ে আসবে, ঠিক আছে? এই একটা বক্স, হ্যাঁ, এগুলো আবার পরে ডিটেইলস আলোচনা আছে। তাহলে দেখো আমরা তিনটা ক্যাটাগরিতে, ক্যাটাগরি নাম্বার 1, ক্যাটাগরি নাম্বার 2 এবং ক্যাটাগরি নাম্বার হচ্ছে কি 3, এই তিনটা ক্যাটাগরিতে কার্বোহাইড্রেটকে ভাগ করব। এক নাম্বার হচ্ছে কি স্বাদের ভিত্তিতে। তাহলে স্বাদের ভিত্তিতে আমরা এটাকে দুই ভাগ করব, এটা সুগার আর এটা নন সুগার। তাহলে আমরা যদি স্বাদ নিয়ে যে জিনিসটাকে কি পাবো, মিষ্টি পাবো, তাদেরকে বলা হয় সুগার। সুগারের উদাহরণ হচ্ছে কি রে, চিনি, সুক্রোজ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি সুগার। আর যেগুলো হচ্ছে আমাদের স্বাদে মিষ্টি না, তাদেরকে বলা কি নন সুগার, যেমন সেলুলোজ, স্টার্চ, সেলুলোজ এবং স্টার্চ। ওকে, এটা গেল কিসের উপর ভিত্তি করে, স্বাদের উপর ভিত্তি করে। ছোট্ট কথা, রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে আমরা পরে আসতেছি। আমরা আসি আগে প্রথমে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে, বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। এখন বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা দুই ভাগ, রিডিউসিং সুগার বা বিজারক শর্করা আর নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। আমরা সবাই পড়ছি। এখন দেখো আমরা 2 নাম্বার ক্যাটাগরিটা পড়বো, সেটা হচ্ছে কি এই 3 নাম্বারটা বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে কয়ভাগে ভাগ করছি, 2 ভাগে। যেমন হচ্ছে জারক আর হচ্ছে কি রিডিউসিং সুগার, একটা হচ্ছে কি নন রিডিউসিং সুগার। প্রথমে দেখো আমরা ছোটবেলায় পড়ছি বা জৈব যৌগে পড়ছি, কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত করাটাকে কি বলা হয়, যে কোনো যৌগের সাথে অক্সিজেন যুক্ত করাটাকে জারণ, ঠিক আছে? আর কোনো কিছুর সাথে আমাদের যদি হাইড্রোজেন যোগ করি সেটাকে বলা হয় কি বিজারণ। এখন আমরা একটু আগেই বললাম যে রিডিউসিং সুগার কাকে বলা হয়, রিডিউসিং সুগার। এই রিডিউসিং সুগারের কথা যদি বলি, রিডিউসিং সুগারের ক্ষেত্রে বলছে এটাকে জারক কি বলা হচ্ছে, বিজারক শর্করা, কি বিজারক শর্করা। এখন কাকে বলছে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার? তুমি যদি একটু আগেই দেখো, আমরা একটু আগে দিলাম অ্যালডিহাইড, OH, H, COH এবং কি রে H এবং H। এটা যদি আমরা আরো ভাঙ্গে লিখি তাহলে তুমি দেখবা COH। যদি আমি এটাকে তাপ দেই তাহলে দেখবা এখানে জানি কি দুই দ্বিবন্ধন থাকলে একটা থাকে সিগমা বন্ধন, একটা থাকে কি পাই বন্ধন। তাহলে একটা বন্ধন আমার এখানে ভেঙে গেল, একটা বন্ধন আমার এখানে কি হইলো, ভেঙে গেল। ভেঙে গেলে কি হবে, আমাদের কার্বনের একটা হাত খালি হবে, অক্সিজেনের একটা হাত কি হবে, খালি হবে। এই অক্সিজেনে আমাদের যে কোনো হাইড্রোজেন আসে কি হইতে পারে, যুক্ত হইতে পারে। আবার যদি আমরা দেখি কিটোনের বেলায় COH, H, COH, H এবং H। এক্ষেত্রে একটা হাত ভাঙে গেলে কার্বনের একটা খালি হবে, অক্সিজেন এখানে আসে কি যুক্ত হবে, হাইড্রোজেন। এই যে যাদের ক্ষেত্রে ইনটেক, মনে রাখবা যাদের মধ্যে একদম ইনটেক অ্যালডিহাইড এবং কি থাকে, কিটোন মূলক থাকে, তাদেরকেই বলতেছি আমরা কি রিডিউসিং সুগার। কারণ তাদের কি করা যায়, বিজারণ করা যায়, এই জন্য তার নামই পড়ছে কি রিডিউসিং সুগার। আর যাদের মধ্যে আমাদের কি থাকবে না, এই যে অ্যালডিহাইড এবং কিটোন মূলক কি থাকবে, ইনটেক অবস্থায় থাকবে না, তাদেরকে বলবো আমরা নন রিডিউসিং সুগার। এটা একটু পরে আরো বুঝতে পারবা যে কেন ইনটেক থাকে না, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক গঠন অনুযায়ী আমরা কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করছি, 4 ভাগে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর কি রে পলিস্যাকারাইড। মনো মানে কি, মনে রাখতে হবে, মনো মানে 1, ডাই মানে 2, অলিগো শব্দটার মানে হচ্ছে 3 থেকে 10 কার্বন এবং পলি হচ্ছে কি রে আমাদের 10-এর বেশি। এখন এগুলা মিনিং যদি তুমি বুঝতে যাও তাহলে আমাদের আরো ভালো করে পড়তে হবে। সেটা দেখো, প্রথমে আমরা আসি মনোস্যাকারাইড কাকে বলা হয়, মনোস্যাকারাইড কাকে বলা হচ্ছে, মনো মানে 1। মাথায় রাখতে হবে যে সকল হাইড্রোকার্বনকে আদ্র বিশ্লেষণ করলে আমরা একটা মাত্র অণু পাবো তাদেরকেই বলা হচ্ছে কি মনোস্যাকারাইড। এবং এই মনোস্যাকারাইড গুলো হয় 3 থেকে 10 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট,
3 থেকে 10 কার্বন। যদি কারো কার্বন সংখ্যা 3 থাকে তার নাম হচ্ছে ট্রায়োস। যদি কারো কার্বন সংখ্যা 4 থাকে তার নাম হচ্ছে কি টেট্রোস। যদি কার্বন সংখ্যা 5 থাকে তাকে বলা কি পেন্টোস। যদি কারো কাছে কার্বন সংখ্যা 6 থাকে তাকে বলা হয় হেক্সোস। যদি কারো কার্বন সংখ্যা 7 থাকে তাকে বলা হয় কি হেপ্টোস। ঠিক আছে, এইভাবে নামকরণ করা হয়। এখন আমরা একটা জিনিস দেখব, প্রত্যেকটা সম্পর্কে ব্যাখ্যা এবং তার উদাহরণগুলো পড়বো। ঠিক আছে, আমি একটা জিনিস দেখাবো, বাকিবার তুমি নিজেই পারবা। দেখো, প্রথমে আমরা আসি 3 কার্বন বিশিষ্ট, যেটা আমরা একটু আগেই নিলাম 1 2 3। ঠিক আছে, আমি আগেই বলছি যে শর্করা মূলত কয় টাইপের হয়? 2 টাইপের। যাদের অ্যালডিহাইড মূলক থাকে তাকে বলা অ্যালডোস সুগার, অ্যালডোস। আর যাদের কিটোন মূলক থাকে তাকে বলা কি রে কিটোস সুগার। তাদের কিটোস সুগার বলতে যাদের কিটোন মূলক আছে। ওকে, তাই দেখো আমরা জানি অ্যালডিহাইড সবসময় কত নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে। আর কিটোন থাকে সবসময় কত? 2 নাম্বার কার্বনে। বাকি কাজগুলো আমরা কি দ্বারা? OH এবং H। প্রত্যেকটাতে একটা করে OH আর বাকিগুলোতে OH যুক্ত হবে। ঠিক আছে, OH H H, এটা পূর্ণই আছে OH H এবং H। এটাকে আরো সংক্ষেপে লিখতে পারো CH2OH CO CH2OH, কারণ দেখো কার্বন 2টা হাইড্রোজেন আবার OH আছে। এটাকে তুমি এভাবে লিখতে পারো CHO, আর এখানে কি CHOH, এটাকে লিখতে পারো CHOH। এটা হলো কি 3 কার্বন বিশিষ্ট। মানে মনে রাখতে হবে আমাদের কার্বোহাইড্রেট সর্বনিম্ন কার্বন থাকে কয়টা? 3টা। যখন 3টা থাকে তার নাম তার থাকে ট্রায়োস। একটাকে বলা হয় গ্লিসারলডিহাইড, এটাকে বলা হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। আমরা একটু উদাহরণগুলো পড়বো, একটু জাস্ট বুঝে দেই। এবার আমাকে বলবো 4 কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন করতে, তুমি কি করবা? জাস্ট সিম্পলি এই অংশটুকু মিটাই দিলা, OH-টার জায়গায় কার্বন সংখ্যাটা বাড়াই দিলা, তাহলে কি হলো? এদিকে OH আর এদিকে H, আর এদিকে কি রে H। সেম এদিকে একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে জাস্ট কি করবা? হাইড্রোজেনকে সরাই দিয়ে কি করবা? জাস্ট একটা কার্বন বাড়াবা। এই কার্বন বাড়ানোর পরে আবার এদিকে OH আর বাকি হাতগুলো কি রে H এবং H। এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট ইরিথ্রোস, ওটাকে বলা হবে ইরিথ্রুলোস। ঠিক আছে, এবার যদি 5 কার্বন দিতে দাও তাহলে এখানে কার্বন বসাও OH H H। এটার নাম হচ্ছে রাইবোস, এটার নাম হচ্ছে, এখানে যদি আমি একটা দেই তাহলে এটার নাম হবে রাইবুলোস। ঠিক আছে, এর নাম হয়ে গেল 5 কার্বন বিশিষ্ট হলে রাইবুলোস। এরকম করে চলতেই থাকবে। এখন আমরা এগুলো সম্পর্কে পড়তে গেলে আমাদের বইয়ে চলে যাই। এই বইয়ের ক্ষেত্রে দেখো আমরা এই জায়গায় চলে যাচ্ছি, ব্যাখ্যাগুলো পড়ে নিছি না? স্বাদের উপর ভিত্তি করে 2 প্রকার, একটা সুগার আর একটা হচ্ছে কি নন সুগার। সুগার হচ্ছে স্বাদের মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবীভূত, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। আর নন সুগার করে যারা স্বাদের মিষ্টি নেয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়, যেমন স্টার্চ, সেলুলোজ এবং কি গ্লাইকোজেন। রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কয় প্রকার? 4 প্রকার, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং কি আমাদের পলিস্যাকারাইড। তাহলে আমরা প্রথমেই আসতেছি মনোস্যাকারাইড। গ্রিক শব্দ মনো মানে কি? এক। গ্রিক শব্দ মনো মানে কি রে? মনো হচ্ছে এক, আর স্যাকারিন শব্দটা তো সুগার। যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, সেগুলোকেই বলা হচ্ছে কি মনোস্যাকারাইড। তুমি এখানে দেখো মনোস্যাকারাইডের মধ্যে একটা মুক্ত অ্যালডিহাইড মূলক থাকে বা একটা কিটোন মূলক থাকে। ঠিক আছে, এবং থাকবে কি একাধিক হাইড্রোক্সিল মূলক। মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা থাকবে 3 থেকে 10। এটা কিন্তু একটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। কত? 3 থেকে 10। এবং কার্বন সংখ্যা অনুযায়ী মনোস্যাকারাইডকে 3 কার্বন বিশিষ্ট ট্রায়োস, 4 কার্বন টেট্রোস, 5 কার্বন পেন্টোস, এগুলো আমরা তোমাদের বুঝাইছি। ঠিক আছে, তারপরে দেখো এরকম করে 5 কার্বন হলে পেন্টোস, 6 কার্বন হলে হেক্সোস, 7 কার্বন হলে হেপ্টোস। এখন দেখো মনোস্যাকারাইড গুলোতে অ্যালডিহাইড মূলক থাকে এবং কিটোন মুক্ত অবস্থায় থাকে, এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। কারণ যেহেতু আগেই বলছি মুক্তভাবে কারো ভিতরে অ্যালডিহাইড বা কিটোন থাকলে সেটা হচ্ছে কি রে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। আর যখন ইনটেক থাকবে না তখন তাকে আমরা বলি কি নন রিডিউসিং সুগার। এখন বাকি বাদ এগুলো কিচ্ছু পড়া লাগতো না। ঠিক আছে, এখন তোমাকে পড়তে হবে ট্রায়োস কি। আমরা আগেই বলছি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োস। এখান থেকে আর কিছু পড়বা? কিচ্ছু পড়বো না, জাস্ট উদাহরণগুলো পড়বা। যে ট্রায়োসে যদি এদের 1 নাম কার্বনে একটা কার্বনিল অক্সিজেন মুক্ত যুক্ত অ্যালডিহাইড গ্রুপ নির্দেশ করে, এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের ক্ষেত্রে আমরা কি করি? 2 কার্বন বিশিষ্ট অক্সিজেন যুক্ত কিটোন গ্রুপ নির্দেশ করে। তার মানে বুঝাইছে এদের 1 নাম্বার কার্বনে অ্যালডিহাইড মূলক থাকে, এদের 2 নাম্বার কার্বনে কি থাকে রে? কিচ্ছু করার দরকার নেই, আমি বুঝারও দরকার নেই, আমি বুঝাই ফেলছি, খালি জাস্ট উদাহরণগুলো মনে রাখবা। নেক্সট আমরা যদি যাই তাহলে আমাদের কি হচ্ছে? টেট্রোস। সেম টেট্রোস মানে কি?
চার কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা কি বলতেছি? টেট্রোস। এখন আর তোমার কেমনে আসছো টেট্রোস এগুলা দরকার নাই, খালি মনে করো চার কার্বন বিশিষ্ট মনোসাইকেল টেট্রোস বলা হয়। উদাহরণ কি? ইরিথ্রোস ফসফেট, এগুলা আছে আমাদের কি? আমাদের ইরিথ্রোস ইরিথ্রুলোস, এটা দেখো লেখা আছে ইরিথ্রোস এবং ইরিথ্রুলোস, এগুলো আছে আমাদের একটা কি? টেট্রোস সুগার। পেন্টোজ সুগার কাকে বলতেছি? পাঁচ কার্বন বিশিষ্ট শর্করাকে, যার মধ্যে আছে জাইলুলোজ, রাইবোস, ডিঅক্সিরাইবোস, অ্যারাবিনোস, এগুলো আছে অ্যালডোজ সুগারের উদাহরণ। এছাড়াও রাইবুলোজ এবং জাইলুলোজ, এটা হচ্ছে কি? কিটোজ সুগারের উদাহরণ। অর্থাৎ দেখো, যার সাথে আমাদের রাইবোস থাকে, অ্যালডিহাইড মূলক থাকে, এটা হচ্ছে রাইবোস। আর যদি আমাদের কিটোন মূলক থাকতো তার নাম হয়ে যাবে রাইবুলোস, তার নাম হয়ে যাবে কি? রাইবুলোস। তো এগুলো দেখো এখানে তোমাদের এখানে একটু একটু ব্যাখ্যা দিছে, রাইবোস কি আর ডিঅক্সি রাইবোস কি, এগুলো আমরা ভালো করে পড়া ট্রাই করব, ঠিক আছে? যদি এটা পরে পরীক্ষায় আসবে না যে ব্যাখ্যা লেখো এই সেই করো, তোমার তো সৃজনশীল না, এমসিকিউ মানুষ তুমি, ঠিক আছে? তারপর একটু দেখাই, রাইবোস মানে কি? পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে ধরো এই 1 2 3 4 5। রাইবোজ হচ্ছে একটা অ্যালডোজ সুগার। কোন সুগার? অ্যালডোজ সুগার। দেখো লেখা আছে এটা হচ্ছে কি? একটা অ্যালডো পেন্টোজ। কেন? তার ভিতরে অ্যালডিহাইড মূলক থাকে। তাহলে এটা দেওয়ার পরে বাকি হাতগুলো আমরা কি করব? বাকি প্রত্যেকটা হাত আমাদের কি করতে হবে? OH 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 OH, আর বাকি হাতগুলো কি করবো? H H H H এবং কি H, ঠিক আছে? এখন এটা গেল রাইবোজের কোন গঠন? আমাদের শিকল গঠন। এখন তুমি রাইবোজে যদি কি করতে চাও, রিং স্ট্রাকচার করতে চাও, সেক্ষেত্রে তুমি দেখো যে সবসময় রিং করতে হলে কি? যে কোনো একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের কি থাকতে হবে? সম্পর্ক। আমরা সবাই জানি কি? এলিফ্যাটিক যৌগ, আর এটা হচ্ছে কি? মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ, আর এটা বদ্ধ শিকল এলিফ্যাটিক। মুক্ত শিকল মানে কি? প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের কোনো কানেকশন নাই, তাকেই বলতেছি আমরা মুক্ত শিকল। আর যখন প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের একটা কানেকশন থাকবে তখন তাকে আমরা কি বলবো? বদ্ধ শিকল, তাই না? তো বলছে যে এখানে এটা ছিল কি? মুক্ত শিকল। এখন আমরা এটাকে করবো কি? বদ্ধ শিকল। বদ্ধ শিকল করতে গেলে কি করতে হবে? আমাদের মাথায় রাখতে হবে বদ্ধ শিকলে সবসময় কার কার মধ্যে বন্ধন তৈরি হবে। এখানে এখানে দেখো লেখা আছে, আমি একটু লিখে দিচ্ছি, বন্ধন গঠন হয়। বন্ধন গঠন হয় কার্যকরী মূলক যুক্ত কার্বনের সাথে। কার্যকরী মূলক যুক্ত কার্বনের সাথে শেষ কার্বনের আগের কার্বন, শেষ কার্বনের আগের কার্বন, আগের কার্বন, শেষ কার্বন। তাহলে দেখো কার্যকরী মূলক যুক্ত কার্বন মানে এইটা, আর শেষ কার্বনের আগের শেষ কার্বন হচ্ছে এইটা, তার আগের কার্বন হচ্ছে কি? 4। তাহলে এটা 1 নাম্বার কার্বন, 2 3 এবং 4। সম্পর্ক গঠন হবে কার মধ্যে? 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের। এখন এখানে বন্ধনটা কিভাবে গঠিত হবে দেখো, এটা যদি আমরা বিশ্লেষণ করি, COO আর এদিকে আছে কি? H, একটা বন্ধন ভাঙবে, ভাঙে এখানে অক্সিজেন টাত খালি হবে, কার্বনের টাত খালি হবে। আমরা সবাই হিন্দু ফ্যামিলির একটা মানে বিশেষ কথা আছে যে যৌতুক। এই দেখো তারা কি হলো? এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে একে দিয়ে দিল, সরি এই OH থেকে একটা হাইড্রোজেনকে এখানে যৌতুক হিসেবে দিয়ে দিল। দেওয়াতে যৌতুক হিসেবে দেওয়ার পরে কার্বনের যে এই হাতটা খালি ছিল তাদের মধ্যে একটা সম্পর্ক হলো না, এটার সাথে আমাদের অক্সিজেন একটা বন্ধনে আবদ্ধ হবে। আর এইটাকেই আমরা পরবর্তীতে কি করে লিখছি? এইভাবে মাথায় রাখবা যে একটা যে বন্ধনের মধ্যে জয়টা কার্বন আছে আমাদের বাহুর সংখ্যা হবে তার থেকে একটা বেশি। তাহলে কয়টা বন্ধন কার্বন আছে? 1 2 3 4, আমাদের বাহু কত হবে? 5টা। 1 2 3 4 5। যেখানে 1 এবং 4 এর মধ্যে একটা অক্সিজেন দিয়ে আমরা কানেকশন তৈরি করছি। তাহলে ধরো এটা 1 নাম্বার কার্বন, 2 3 4, আর এই দিকে আমরা বিয়ে শাদীর পরে ঘর সংসারের জন্য ইয়া দিলাম, ঘর বানাইলাম। এবার হচ্ছে একটা অ্যান্টেনা দিলাম, ঠিক আছে? এবার দেখো মাথায় রাখতে হবে যে কার্বনের ডান দিকে যারা আছে তাদেরকে সবাইকে আমরা নিচে দিব। তাহলে একদিকে দেবো H আর দিব কি? OH। 2 নাম্বার কার্বনের ডানে কি আছে রে? OH, আর এদিকে আছে H। 3 নাম্বার কার্বনের ডানে কি আছে? OH আছে H। 4 নাম্বার কার্বন এটা O তো বন্ধন গঠন করেই ফেলছে, আর বাকি আছে একমাত্র H, তাহলে এটা হলো H। আর 5 নাম্বার কার্বন পুরোটাই আছে CH2OH। এটাই হলো আমাদের কি? রাইবোজ সুগার, ঠিক আছে? এখন রাইবোজ সুগারে যদি আলফাটা সরি রাইবোজ সুগারে যদি OH নিচের দিকে থাকে তাহলে তাকে বলা হয় আলফা রাইবোজ, আলফা রাইবোজ।
আর যদি ওএইচটা উপরে চলে যায় কোনো সময় তখন তাকে বলা হয় কি রে, বিটা রাইবোজ। আলফা এবং বিটা নির্ধারণ করা হয় কত নাম্বার কার্বন থেকে, 1 নাম্বার কার্বন থেকে। 1 নাম্বার কার্বনের ওএইচ যদি নিচে থাকে তাহলে আলফা রাইবোজ, আর 1 নাম্বার কার্বনের ওএইচ উপরে থাকে তাকে বলা হয় কি, বিটা রাইবোজ। ওকে, আবার দেখবা রিং স্ট্রাকচারে শেষ কার্বনের আগের কার্বনের ওএইচ যদি আমার ডানে থাকে তাহলে ডি রাইবোজ বা ডেক্সট্রোরোটারি, আর যদি আমার এটা ওইদিকে না থাকে এদিকে থাকতো তাহলে এটাকে বলা হতো এল রাইবোজ। তাহলে ডি এবং এল নির্ধারণ করা হয় শেষ কার্বনের আগের কার্বন দ্বারা, আর আলফা বিটা নির্ধারণ করা হয় 1 নাম্বার কার্বন দ্বারা। ওকে, এখন এগুলো তুমি বুঝছো, তুমি কি পড়বা পরীক্ষার জন্য, কি এগুলো বুঝার দরকার আছে? নাই। তুমি কি করবা, রাইবোজ একটা অতি গুরুত্বপূর্ণ 5 কার্বন বিশিষ্ট শর্করা, কত কে আবিষ্কার করেছে, ইমিল ফিশার। এটা রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ তৈরির প্রধান উপাদান, এবং এর আণবিক সংকেত মুখস্থ করার দরকার নাই। এটা একটা অ্যালডোপেন্টোজ, কেন? কারণ তার হচ্ছে কি অ্যালডিহাইড মূলক থাকে। আবার বলছে যে রাইবোজ শর্করার গলনাঙ্ক হচ্ছে কত ডিগ্রি, 95 ডিগ্রি সেলসিয়াস, যেটা পড়ার দরকার নাই। আরএনএ তে কেবলমাত্র রাইবোজ সুগারই পাওয়া যায়, বাকি বাদ পড়লে পড়ছো, না পড়লে কিচ্ছু দরকার নাই। এখন আমরা আরেকটা জিনিস পুরো ডিঅক্সি রাইবোজ, এই রাইবোজটাকেই বলা হবে ডিঅক্সি রাইবোজ কখন, যখন এটা 1 নাম্বার কার্বন 2 3 4 5, দেখো লেখা আছে, আমরা বলতে পারি ডি অক্সি। ডি মানে অপসারণ, আর অক্সি মানে অক্সিজেন, আর রাইবোজ তো রাইবোজই, রাইবোজ। এই রাইবোজ থেকে আমরা যদি একটা অক্সিজেনকে অপসারণ করে ফেলতে পারি তখন তার নাম হয়ে যাবে কি, ডিঅক্সি রাইবোজ। দেখো ডিঅক্সি রাইবোজের সংজ্ঞাটা, সংকেত, তার 2 নাম্বার কার্বনে, কয় নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেনের অভাব। কি রে, 2 নাম্বার কার্বন, এই যে দেখো এই 2 নাম্বার কার্বনে ওএইচ ছিল, রাইবোজে এখানে কি রাইবোজ নাই, এজন্য এই লাইনটা খালি পড়বা যে রাইবোজ সুগার এবং এর মতোই, শুধু এর পার্থক্য যে 2 নম্বর কার্বনে ওএইচ গ্রুপের পরিবর্তে কেবল একটা কি আছে, হাইড্রোজেন পরমাণু আছে। ক্লিয়ার? আর বাকি বললে পড়ছো, না পড়লে নাই। এবার রাইবোলোজ কি, রাইবোলোজ হচ্ছে একটা পেন্টোজ সুগার, তবে এখানে কি থাকে, কিটোন মূলক থাকে। কি থাকে, কিটোন মূলক থাকে। শেষ কাহিনী। এবার আসলে হেক্সোস। হেক্সোস মানে কি, 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা। এটা একটু ভালো করে বলো। প্রথম উদাহরণ হচ্ছে কি, গ্লুকোজ। গ্লুকোজ 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 সম্পর্কে বলার আগে আমরা একটা নতুন পেজ সেট করি, একটু দরকার আছে। গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা, ঠিক আছে? এটা একটা রিডিউসিং সুগার, মনে রাখবা যত মনোসাইকারাইড আছে তারা সবাই রিডিউসিং সুগার, ঠিক আছে? এখন দেখো এখানে একটা লাইন আছে, খুবই ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে কি যে এর আণবিক সংকেত সবাই জানি, এটা একটা অ্যালডোস হেক্সোস, কারণ অ্যালডিহাইড মূলক থাকে আর 6 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে থাকে অ্যালডো হেক্সোস হয়, ঠিক আছে? দেখো এটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ফল এবং মধুতে গ্লুকোজ পাওয়া যায়, আর আঙ্গুরের গ্লুকোজের পরিমাণ কত, 12 থেকে 30 ভাগ। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, কত ভাগ, আঙ্গুরের যে আছে গ্লুকোজের পরিমাণটা হচ্ছে 12 থেকে 30 ভাগ। যেন তার আরেকটা নামই হচ্ছে গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। কারণ প্রস্তুত প্রণালী করার দরকার নাই, বৈশিষ্ট্যটা একটু করে নিতে পারো যে গ্লুকোজ সাদা দানাদার পদার্থ, সাদা মিষ্টি এবং পানিতে সহজেই দ্রবণীয়। এটি অ্যালকোহলে সামান্য দ্রবণীয় এবং ইথারে অদ্রবণীয়। পড়লে পড়ছো, নালে গ্লুকোজের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। রোগীর পথ্য হিসেবে গ্লুকোজ বহুল ব্যবহৃত হয়, অর্থাৎ দেখবা যখন একটা রোগী ইমার্জেন্সি অবস্থায় চলে যায় বা মুখ দিয়ে খাইতে পারে না, তখন তাকে আমাদের তো বাঁচাই রাখতে হবে। তখন দেখবা আমরা নারীর মাধ্যমে যে খাবারগুলো দিই বেশিরভাগ ক্ষেত্রে কি থাকে, গ্লুকোজ থাকে, ঠিক আছে? এবং এটা রোগীকে দ্রুত শক্তি যোগায়। এছাড়া বিভিন্ন ধরনের সংরক্ষণে গ্লুকোজ, মানে ফল সংরক্ষণেও গ্লুকোজ একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এছাড়াও ক্যালসিয়াম গ্লুকানেট ওষুধ শিল্পে ব্যবহার করা হয়, ঠিক আছে? ওকে, গ্লুকোজের ব্যবহার শেষ। এছাড়া একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে কি, গ্লুকোজ থেকে ভিটামিন সি তৈরি করা হয়। কি ধরা হয়, ভিটামিন সি। তাহলে দেখো গ্লুকোজের রিং স্ট্রাকচার, এগুলা তোমাদের বোঝার জন্য করতে পারো, বাট এমসিকিউতে কোনোদিন প্রশ্ন আসতো না। ওকে, রিং স্ট্রাকচার আমি তোমাদের দেখা দিলাম কেমনে গঠিত হয়েছে, আমি এখানেই দেখাচ্ছি। গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট, 1 2 3 4 5 6, ঠিক আছে? এখন দেখো আমি আগেই বলছি শেষ কার্বনের আগের কার্বন দ্বারা নির্ধারণ করা হয় ডি নাকি এল। যদি আমার ওএইচটা ডানে থাকে তাহলে ডি, আর ওএইচ যদি আমার বামে থাকে তাহলে হচ্ছে এটাকে বলা হয় এল গ্লুকোজ। এখন আমরা আগেই বলছিলাম বন্ধন তৈরি হবে সবসময় কার কার সাথে, কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে শেষ কার্বনের আগের কার্বন। সেম এখানে আমরা ভাঙবো সিও এখানে হচ্ছে এইচ। তো ভাই দেখো এখানে আমাদের একটা হাত ভাঙলো, এখানে একটা হাত খালি হলো, এখানে একটা হাত খালি হলো, এখান থেকে হুন্ডা যৌতুক হিসেবে দিলাম হুন্ডা। তাহলে এই এইচ ওদিকে চলে যাওয়াতে
আর এই OH এখন চলে গেল, চলে যাওয়াতে দেখা যাচ্ছে এই কার্বনের খালি হাত আর এর অক্সিজেনের একটা সম্পর্ক তৈরি হলো, এটাকেই বলতেছি আমরা আমাদের লবণ সেতুর মাধ্যমে তৈরি হলো। বুঝছো কি না? তাহলে দেখো এখানে এই রিং এর মধ্যে কয়টা কার্বন আছে? 1 2 3 4 5, তাহলে ভাগ হবে কয়টা? 6টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই সরি 1 2 3 4 5 6, এখানে 6টা পাবো নিলাম। ঠিক আছে, যেখানে আমাদের ডান দিকে যারা থাকবে তারা নিচে চলে যাবে। ডান দিকে ছিল OH, এখানে OH ছিল, এখানেও চলে গেছে নিচে। আর এখানে H ছিল 3 নম্বর কারণে OH নিচে, 4 নম্বরে OH ছিল, OH নিচে। আর হচ্ছে 5 নম্বর কারণে তো একটা বন্ধন OH সাথে যুক্ত হইছেই। ঠিক আছে, আর 6 নম্বর কারণে এদিকে অ্যান্টেনা হিসেবে দিয়ে দিলাম। এটা রিং স্ট্রাকচার। দেখো আগের মতোই, OH যদি নিচে থাকে তাহলে বলে কি আলফা, আর যদি OH উপরে চলে যায় তাহলে তাকে বলা হয় কি বিটা। ঠিক আছে, তাহলে আমরা কি কি দ্বারা আলফা বিটা নির্ধারণ করলাম, এগুলো পরে নিয়ে ফেললাম। ঠিক আছে, আবার বলতেছি, যদি 1 নাম্বার কার্বনে OH নিচে থাকে তাহলে আলফা গ্লুকোজ, আর যদি আবার OH উপরে থাকে তাহলে কি বিটা গ্লুকোজ। আর 5 নাম্বার কার্বনে যদি OH ডানে থাকে তাহলে ডি গ্লুকোজ, আর যদি 5 নাম্বার OH বামে থাকে তাহলে কি লেফট, এল তে লেফট। এভাবে মনে রাখবো। ওকে, তাহলে জীবনে পরীক্ষা আসবে না, জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম খালি, যেন পড়তে গিয়া বলো যে স্যার এটা পড়াইলেন না কেন। ঠিক আছে, এল গ্লুকোজ ডি গ্লুকোজ পড়াই ফেলছে। দেখো লেখা আছে যে 5 নং কার্বনে OH মূলক ডান দিকে থাকলে তাকে ডি গ্লুকোজ, এবং 5 নম্বর কার্বনে OH মূলক বাম দিকে থাকলে তাকে বলে কি এল গ্লুকোজ। ডিএল এর পূর্ণরূপ হচ্ছে ডেক্সট্রোরোটারি, অর্থাৎ আমরা যে রেসিমিক দ্রবণ বানানোর পরে সেখানে একটা লাইট ফেলি, লাইটটা সবসময় ডান দিকে বাঁকে যাবে তাহলে তোকে বলে ডি গ্লুকোজ। আর যদি লাইটটা সরাসরি ফেললে, লাইটটা যদি বাম দিকে বেঁকে যায় তাহলে বলে কি এল গ্লুকোজ। দরকার নাই, ফ্রুক্টোজ পরে নিবা। কি কি পড়তে হবে আমি দেখা দিচ্ছি, খালি আমি লাইন করে দেখা দিচ্ছি। এখন আর বুঝাবো না, এখন আর বোঝানোর সময় নাই, যত বোঝানো বুঝাই ফেলছি। ঠিক আছে, এখন দেখো ফ্রুক্টোজ, গ্লুকোজের নেই, ফ্রুক্টোজের 6 কার্বনিষ্ট মনোস্যাকারাইড, আণবিক সংকেত এত, পার্থক্য হচ্ছে এখানেই, ওইটাতে কি ছিল রে অ্যালডোস অ্যালডিহাইড মূলক, এখন হচ্ছে কি কিটোন মূলক। এই যে দেখো কিটোন মূলক। ওকে, এখন দেখো এটা যা কোথায় পাওয়া যায়, অধিকাংশ পাকা মিষ্টি ফল এবং মধুতে ফ্রুক্টোজ থাকে, তাই এর আরেকটা নাম আছে কি ফলের চিনি বা ফ্রুট সুগার। ফলের চিনি বা ফ্রুট সুগার, এটাও ডিএলটিএল হইতে পারে, করে নিবা, আর কিচ্ছু লাগতো না। বৈশিষ্ট্যটা পড়ে নিবা যে ফ্রুক্টোজ একটা সাদা বর্ণের দানাদার স্ফটিক মিষ্টি জাতীয় পদার্থ, পানিতে সহজে দ্রবণীয় হয়। এই সেই কোথায় ব্যবহার করা হয়? কনফেকশনারিতে নানা মিষ্টি জাতীয় উপাদান প্রস্তুত করতে এটা ব্যবহার করা হয়। দরকার নাই আর। এবার ম্যানোস গ্যালাক্টোজ এগুলা পড়ে নিবা, এগুলা সবাই কার উদাহরণ? মনোস্যাকারাইডের উদাহরণ। এই জায়গায় একটা বক্স আছে, এখানে একটা কি আছে? বক্স আছে। দেখো আপেক্ষিক মিষ্টতা, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। ঠাড়া মুখস্থ করো, টনটনা মুখস্থ, টিটিএম টনটনা মুখস্থ। আপেক্ষিক মিষ্টতা বলতে কি যাচ্ছে যে কোন একটা মনোস্যাকারাইড সুক্রোজের তুলনায় কত গুণ মিষ্টি বা কত কম মিষ্টি, অর্থাৎ চিনির তুলনায় কত গুণ মিষ্টি বা কম মিষ্টি, সেটাকে বলা যায় আপেক্ষিক মিষ্টতা। সুক্রোজকে সবসময় 1 ধরা হয় বা 100 ধরা হয়, সুক্রোজের তুলনায় গ্লুকোজ 74, ফ্রুক্টোজ 173, মল্টোজ 32, ল্যাকটোজ 16, স্যাকারিন 500 এবং কি মেলানিন হচ্ছে 2000 গুণ বেশি মিষ্টি। কথাটা বুঝতে পারছি? এখন তোমার যদি প্রশ্ন করা হয় নিচের কোনটির আপেক্ষিক মিষ্টতা সবথেকে বেশি, অপশনে মেলানিন থাকলে মেলানিন দিবা, আর স্যাকারিন থাকলে স্যাকারিন দিবা। আর যদি বলা হয় নিচের কোনটির আপেক্ষিক মিষ্টতা সবথেকে কম, তাহলে মনে রাখবা দুগ্ধ শর্করার আপেক্ষিক মিষ্টতা হচ্ছে কি সবথেকে কম। ল্যাকটোজ কোথায় পাওয়া যায়? দুধে। ঠিক আছে, এই জন্য এটাকে দুগ্ধ শর্করা বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের চিনির তুলনায় কোন একটা উপাদান কতটুকু বেশি মিষ্টি অথবা কতটুকু কম মিষ্টি, সেটাকেই বলতেছি আমরা আপেক্ষিক মিষ্টতা। এইটা তুমি একদম ঠাড়া মুখস্থ করবা, কোনো কথা হবে না। ঠিক আছে, হ্যাপ্টোজের উদাহরণ পড়ে নিবা তোমরা। এবার চলে যাই সেডো হ্যাপ্টোজ, এটাই হচ্ছে আমাদের কি হ্যাপ্টোজের উদাহরণ। এটা হচ্ছে ডাইস্যাকারাইড। কি বলবো? ডাইস্যাকারাইড। প্রথমে আসি ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড আমরা কাকে বলতেছি? যখন দুইটা আমাদের মনোস্যাকারাইড যুক্ত হবে, তখন যে সকল পদার্থকে আদ্র বিশ্লেষণ করলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো, তাকেই বলতেছি আমরা ডাইস্যাকারাইড। যেমন ধর আমি মল্টোজকে বললাম, মল্টোজ, এই মল্টোজকে ভাঙলে আমরা 2 অণু গ্লুকোজ পাবো। কয় অণু? 2 অণু গ্লুকোজ পাবো। মল্টোজকে ভাঙলে আমরা কি পাবো? 2 অণু গ্লুকোজ পাবো। যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে এগুলা দেখাই।
তুমি দেখো এখানে একটা গ্লুকোজ রাখলাম, ঠিক আছে, এখানে তার এইচ ওইস, মনে রাখবো এখানে আলফা ডি গ্লুকোজ, ওইস এইচ, এইচ ওইস, ওইস এইচ এইচ, আর এখানে হলো CH2 ওইস। এটা একটা আমাদের আলফা ডি গ্লুকোজ। সেম এখানে আমরা আরেকটা আলফা ডি গ্লুকোজ রাখবো, কি রাখবো? আলফা ডি গ্লুকোজ। তাহলে বুঝার দরকার নেই অত, তুমি এইচ এখানে দিলা কি ওএইচ, এখানে এইচ এবং ওএইচ, এইচ এইচ ওএইচ, ওএইচ এইচ এইচ, এখানে হচ্ছে কি CH2 ওএইচ। ওকে, এখন বলছে যে মল্ট যদি আমরা দেখি তাদের মধ্যে এই যে দুই অণু গ্লুকোজ পাইলাম, কেমনে গঠিত হয়েছে? একটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা। আমরা আগেই বলছিলাম না গ্লাইকোসাইডিক বন্ধন আমরা পরে করব। গ্লাইকোসাইডিক বন্ধন কি? মনে রাখবা যখন দুইটা মনোস্যাকারাইডের মধ্যে অণুগুলা কাছাকাছি আসবে, একটা 1 এবং অপরটা 4 নাম্বার কার্বনের OH গুলা মিলিত হয়ে এক অণু পানি অপসারণ করবে। কি করবে? এক অণু পানি অপসারণ করবে। যখন এই পানিটা চলে গেল, ধরো এখানকার OH আর এখানে H গেলাম, মাঝখানে পড়ে থাকলো কি অক্সিজেন, মাঝখানে পড়ে থাকলো কি অক্সিজেন, তখন দেখবা কার্বন অক্সিজেন কার্বন একটা বন্ধন তৈরি হয়, COC বন্ধন এটা তৈরি হয়। আর এই বন্ধনটাকে বলতেছি আমরা কি গ্লাইকোসাইডিক বন্ধন। যখন গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা দুইটা অণু যুক্ত হবে তখন তার নাম হবে কি রে? ডাইস্যাকারাইড। যখন এরকম করে আরো একটা অণু ধরো এরকম করে যুক্ত হইলো, তখন যখন এখানকার OH যার সাথে যুক্ত হয়ে কি তৈরি হলো? পানি তৈরি করলো এবং একটা বন্ধন তৈরি করলো, তখন তাকে বলা হয় ট্রাইস্যাকারাইড। কারণ 3 থেকে 10 পর্যন্ত হলে অলিগোস্যাকারাইড। আর এখানে যদি এরকম অণুর সংখ্যা আমার কি হয় 10 এর বেশি হয়ে যায়, তখন তার নাম হয়ে যাবে কি পলিস্যাকারাইড। এর থেকে বেশি কিছু বোঝার দরকার নাই, ঠিক আছে? এখন আমরা পরে আসবো ডাইস্যাকারাইড কি। বলছে যে ডাই মানে দুই, স্যাকারিন মানে চিনি, দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকেই বলা আছে কি ডাইস্যাকারাইড। তোমরা উদাহরণ হিসেবে দেখতে পারো সুক্রোজকে ভাঙলে এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ, মল্টোজকে ভাঙলে দুই অণু গ্লুকোজ এবং ল্যাকটোজকে ভাঙলে এক অণু গ্লুকোজ এবং গ্যালাক্টোজ পাবো। এখন চলে যাও সুক্রোজ কি। এখান থেকে আর বোঝার দরকার নাই, এখন বেসিক বোঝার দরকার নাই। এখন আমরা বেসিক বোঝানোর পরে এখন জাস্ট খালি দেখাবো কোথায় কোথায় পাবে। দেখো সুক্রোজ উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? সুক্রোজ। এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ যুক্ত এটা গঠন করে, পানি বেরিয়ে যায়, চিনি এটি সাধারণ সুক্রোজ। এটা মনে রাখবা, সাধারণ সুক্রোজ হচ্ছে কি চিনি, আমরা যেটা খাই। কোথা থেকে পাওয়া যায়? ইক্ষু এবং বিট থেকে চিনি পাওয়া যায়। এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয় হচ্ছে কি রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ কিন্তু রিডিউসিং সুগার না। কেন রিডিউসিং সুগার নয়? কেন রিডিউসিং সুগার নয়? একটু আগেই দেখাইলাম আমরা রিডিউসিং সুগার কোথায় পাই? যাদের মধ্যে ইনটেক কি থাকে রে? আমাদের অ্যালডিহাইড মূলক থাকে। বাট দেখো তো এদের কোনো অ্যালডিহাইড বা কিটোন মূলক কি আর ইনটেক আছে এক নাম্বার কার্বনে? নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে যত ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড তারা সবাই হচ্ছে কি নন রিডিউসিং সুগার। বুঝতে পারছি? তারা সবাই হচ্ছে কি নন রিডিউসিং সুগার। এবার দেখো, এইবারে তোমার বাকি বাদ পড়ার দরকার নাই, চলে যাও উৎপাদন প্রণালী নো করার দরকার, চলে যাও বৈশিষ্ট্য এবং ধর্ম এবং তার কাজ, এই দুইটা জিনিস এবং ব্যবহারটা পড়তে পারে। সুক্রোজের বৈশিষ্ট্য কি? যেহেতু সুক্রোজ মানে কি চিনি না, সুক্রোজ মানে কি চিনি, তারা সাদা দানাদার মিষ্টি স্বাদযুক্ত কঠিন পদার্থ। গ্লুকোজ থেকে দ্বিগুণ মিষ্টি, কারণ গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা ছিল 74 আর এর প্রায় 100, আর দ্বিগুণ না দ্বিগুণের কাছাকাছি আর কি। পানির দ্রবণীয় কিন্তু বিশুদ্ধ অ্যালডোজ এবং ইথারে অদ্রবণীয়। গণনাঙ্কটা মনে রাখতে পারো শেষ। এবার কাজ, শ্বসনে উৎপাদন হিসেবে ব্যবহৃত শক্তি শক্তি উৎপন্ন করে এবং কোষের ভিতরে বিভিন্ন উপাদান বিশেষ করে পলিস্যাকারাইড সৃষ্টিতে ব্যবহৃত হয়। ঠিক আছে? ব্যবহার কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে এটি ব্যবহার করা হয় এবং কনভেকশনারিতে, এছাড়া পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড প্রস্তুতির জন্য এটা ব্যবহার করা হয়। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহার করা হয় কোনটা? সুক্রোজ। মনে রাখবা সতে সুক্রোজ আর সতে স্বচ্ছ সাবান। ঠিক আছে? দ্বন্দ্বের সাথে সুক্রোজ, দ্বন্দ্বের সাথে কি স্বচ্ছ সাবান। একটা লাইন ছাড়া ফেলছে মনে হয়, এই দেখো এই একটা লাইন ছাড়ছিলাম সেটা দেখো। সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট মূলত কি হিসেবে পরিবাহিত হয়? বিভিন্ন অঙ্গে সুক্রোজ হিসেবে পরিবাহিত হয়। এই লাইনটা একটু মাথায় মনোযোগ দিয়ে রাখবা। ওকে, আমাদের সুক্রোজ শেষ। এবার আসি আমরা সেলোবায়োস। সেলোবায়োস এটা হচ্ছে কি দুইটা বিটা ডি গ্লুকোজ
কারণ বিটা ডি গ্লুকোজ বন্ধন টন্ধন করার দরকার নাই, চলে যাচ্ছে তার কি কাজ। ঠিক আছে, এবার দেখো কাজ, এটা কি বলছে, কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। মল্টোস আমি নিজেই দেখাইলাম, মল্টোস কেমনে ডাইস্যাকারাইড কেমনে গঠিত হয়েছে এটা দেখাইছি, করার দরকার নাই। এবার দেখো মল্টোস অলিগোস্যাকারাইড, আমরা একটু আগে দেখছি অলিগোস্যাকারাইড হতে হলে কি হতে হবে, অলিগোস্যাকারাইড হইতে হলে তার মনোড মানের সংখ্যা হইতে হবে কত, 3 থেকে 10, 3 থেকে কি হইতে হবে 10। যদি 3টা থাকে, 3টি মনোসাইড তাহলে তাহলে ট্রাইস্যাকারাইড, 4টা মনোসাইড থাকলে হচ্ছে টেট্রাস্যাকারাইড, 5টা থাকলে পেন্টা, এরকম করে চলতেই থাকবে। ঠিক আছে, যেমন ট্রাইস্যাকারাইডের উদাহরণ কি দিছে, যেমন ট্রাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে রাফিনোস। কেন রাফিনোসকে আমি যদি ভাঙ্গি তাহলে পাবো এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ এবং এক অণু কি পাবো রে, গ্যালাক্টোজ পাবো। তাহলে কয়টা পাইলাম, একটা অণু, দুইটা অণু, তিনটা, যেহেতু 3টা অণু পাচ্ছি মনোস্যাকারাইড, এই জন্য মনে রাখতে হবে রাফিনোস একটা কি রে, ট্রাইস্যাকারাইড। শেষ। এবার দেখো টেট্রাস্যাকারাইড, টেট্রা মানে কি 4টা ইয়া থাকতো, যেমন তো স্টোকিওস, এক অণু গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং 2 অণু কি পাওয়া যায়, গ্যালাক্টোজ। আর পেন্টাস্যাকারাইডের উদাহরণ কি, ভার্বাকোস, করে নিবা। ঠিক আছে, এটা তো পলিস্যাকারাইড, এগুলো একটু ইম্পর্টেন্ট। পলি মানে আগেই বলছি যখন আমাদের মনোস্যাকারাইডের সংখ্যা কত হবে, 10-এর থেকে বেশি হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে কি পলিস্যাকারাইড। ঠিক আছে, কারণ পলিস্যাকারাইড দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা গাঠনিক পলিস্যাকারাইড আর একটা হচ্ছে কি সঞ্চয়ী পলিস্যাকারাইড। গাঠনিক বলতে কি বোঝাচ্ছি, এরা জীবের কাঠামো তৈরি করে, বিশেষ করে সেলুলোজ, যেমন কোষ প্রাচীর, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি কোষ প্রাচীর গঠন করতে সাহায্য করে। এই জন্য সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিনকে বলা হয় কি গাঠনিক পলিস্যাকারাইড। আর সঞ্চয়ী পলিস্যাকারাইড আমরা কাকে বলতেছি, উদ্ভিদের মধ্যে যে উপাদানগুলো সঞ্চয় হয়ে থাকে, যেমন ধরো আমরা একটু আগেই বললাম স্টার্চ থাকে উদ্ভিদের সঞ্চয়, আর গ্লাইকোজেন থাকে কোথায়, প্রাণী দেহে সঞ্চয়। ওকে, এখন আমরা স্টার্চ ফিস্টার্চ সম্পর্কে পড়ব। স্টার্চ বা শ্বেতসার, এই স্টার্চ বা শ্বেতসারের কাহিনী যদি বলি, এটা মূলত দুই ধরনের পদার্থের সমন্বয়ে গঠিত, একটা অ্যামাইলেজ আর একটা অ্যামাইলোপেকটিন। ঠিক আছে, যদি আমরা কমনলি দেখি যে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন নামক দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে এটা গঠিত। অ্যামাইলোজ হচ্ছে কি ছোট যৌগ, আর অ্যামাইলোপেকটিন অনেকটা বড় যৌগ। যেমন ধরো এরকম করে দেখাইছে যে আমাদের এরকম করে দেখো, আমরা একটু দেখাচ্ছি জাস্ট বোঝানোর, যদিও দরকার মনে করি না। এখানে ওএইচ না এইচ, ঠিক আছে, আর এখানে আমরা দিলাম এইচ ওএইচ, আর এখানে 4 নম্বরে ছিল নিচে ওএইচ, এরকম করে দিলাম। আবার একটা নিচ্ছি এইচ, নিচে হচ্ছে কি ওএইচ, আর এখানে থাকতেছে ওএইচ। প্রত্যেকটা ওএইচ অণু মিলে এক অণু পানি অপসারিত হয়, সেখানে আবার কি বন্ধন করে, সিও সি। আবার এখানে এক অণু পানি অপসারিত কি, সিও সি। মনে রাখবা এখানে যখন আমাদের এই বন্ধনের সংখ্যাটা এন সংখ্যক অর্থাৎ অনেক বেশি হয়ে যাবে, তখন সেটাকে হলো অ্যামাইলোজ। অ্যামাইলোজে কয়টা থাকে সেটা একটু দেখো, যে দেখো লেখা আছে যে কোষে বিরাজ করায় এদের দানাদার আকৃতি অনেক রকম থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট যে বীজ, কন্দ, ফল প্রভৃতি উপাদান দ্বারা সঞ্চয়ী অঙ্গে স্টার্চ জমা হয়ে থাকে। দেখো ধান, গম এবং আলু স্টার্চের প্রধান উৎস, এবং সালোক সংশ্লেষণের অধিকাংশ গ্লুকোজে স্টার্চে রূপান্তরিত হয়। ঠিক আছে, দেখো এই নিচের দিকে একটা লাইন আছে, আমরা একটু আগেই বলছিলাম না, স্টার্চ হচ্ছে অ্যামাইলোজ এবং কি রে, অ্যামাইলোপেকটিন দ্বারা গঠিত। কি দ্বারা, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। দেখো সাধারণত 200 থেকে 1000টা অণু গ্লুকোজ নিয়ে একটা অ্যামাইলোজ তৈরি হয়, এরকম 2000 থেকে 2 লাখ পর্যন্ত অণু মিলে হচ্ছে একটা কি করে, অ্যামাইলোপেকটিন। আর এই অ্যামাইলোপেকটিন হচ্ছে শাখাযুক্ত, শাখা আছে, আর অ্যামাইলোজের কোনো শাখা থাকে না। এগুলো দিয়ে মূলত কি হয়, আমাদের স্টার্চ গঠিত হয়। তাহলে দেখো স্টার্চের শতকরা 22 ভাগ অ্যামাইলোজ এবং হচ্ছে কি রে 78 ভাগ কি থাকে, অ্যামাইলোপেকটিন। কারণ অ্যামাইলোপেকটিনের অণুর সংখ্যা কি অনেক বেশি, 2000 থেকে 2 লাখ পর্যন্ত। ঠিক আছে, কারণ এটা একটু খুব ভালো একটা লাইন দেখবা, নিচের দিকে আছে, সেটা হচ্ছে কি রে, আমাদের গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম, আর চালের স্টার্চ হচ্ছে কি সব থেকে ক্ষুদ্রতম। আর এটা মনে রাখতে পারো যে আয়োডিনের দ্রবণে স্টার্চ সবসময় কোন বর্ণ ধারণ করে, নীল বর্ণ ধারণ করে। এর বেশি আর পড়ার দরকার নাই। ঠিক আছে, এবার স্টার্চের ধর্ম, স্টার্চের ধর্ম করতে পারো একটু।
স্টার্চের ধর্ম হচ্ছে কি, স্টার্চ গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন এবং সাদা পাউডার জাতীয়। সাধারণত তাপমাত্রায় এরা স্টার্চ পানি, ইথারে বা অ্যালকোহলে অদ্রবণীয়, কোথাও দ্রবীভূত হয় না। আয়োডিন দ্রবণে স্টার্চ কোন পদার্থ হয়? নীল, এটা আগেই পড়ছি। আর উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে ডেক্সট্রিন, মল্টোজ হয়ে সরাসরি কি হয়? গ্লুকোজ। লেখা আছে প্রথমে স্টার্চকে তাপ দিলে প্রথমে ডেক্সট্রিন পরিণত হবে, ডেক্সট্রিনকে ভাঙলে মল্টোজ, আর মল্টোজকে ভাঙলে আমরা পাবো কি? গ্লুকোজ। ঠিক আছে। এবার দেখো ফেলিং দ্রবণে স্টার্চ কর্তৃক বিজারিত হয় না, দরকার নাই এগুলো। এবার দেখো পরীক্ষা করার দরকার নেই, আদ্র বিশ্লেষণ করার দরকার নাই, আমরা করে ফেলছি আগে। আদ্র বিশ্লেষণ করলে স্টার্চ থেকে ডেক্সট্রিন, ডেক্সট্রিন থেকে মল্টোজ, মল্টোজ থেকে গ্লুকোজ, পরীক্ষায় আসতো না, নো প্রবলেম। এটা একটু পড়ে নিতে পারি। স্টার্চের ব্যবহার দেখো, স্টার্চ প্রধান খাদ্য হিসেবে গৃহীত হয় এবং সালোক সংশ্লেষণে তৈরির অধিকাংশ গ্লুকোজই স্টার্চে রূপান্তরিত হয় এবং অনেক শিল্প প্রতিষ্ঠানে গ্লুকোজ, অ্যালকোহল এবং চোলাই মদ, যেটা তোমরা খাও, এগুলা তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে। এবং স্টার্চ গ্লুকোজে পরিণত হয়ে জীবের শক্তি কার্বন করে এবং লাস্ট কাগজ এবং আটা প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? স্টার্চ ব্যবহার করা হয়। এখান থেকে কি প্রশ্ন আসবে? সঞ্চয়ী প্রাণীদের, উদ্ভিদের সঞ্চয়ী উপাদান কোনটা? স্টার্চ। স্টার্চ কি কি দ্বারা গঠিত? অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। স্টার্চের কতটুকু? অ্যামাইলোজ 22% আর অ্যামাইলোপেকটিন কত? 78%। স্টার্চের উৎস কোথায়? ধান, গম, ভুট, আলু। ঠিক আছে। সবথেকে বড় স্টার্চ কোনটা? আলুতে। আর সবথেকে ছোট স্টার্চ কোনটা? চালে। ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা পড়ে নিলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। এবার চলে যাচ্ছে আমরা সেলুলোজ। সেলুলোজের ক্ষেত্রে যে কথাটা বলা আছে, সেলুলোজ কি? এটা হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান। ঠিক আছে। যেখানে বিটা বন্ধন তৈরি হয়। বন্ধন কেন তৈরি হচ্ছে দরকার নাই, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়। এই জায়গাটা মানে হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর গঠনের মেইন উপাদান হচ্ছে সেলুলোজ। ঠিক আছে। দেখো কোন উদ্ভিদে কতটুকু সেলুলোজ? তুলায় সেলুলোজের পরিমাণ 94, লেলিনে 90, তন্তুকোষে 90 এবং কাঠে কত? 60 এবং তৃণলতায় কত রে? 30 থেকে 40, আর জৈব অণু সমৃদ্ধ মাটিতে 40 থেকে 70% থাকে। মুখস্থ করে নিবে, একদম ঠাড়া মুখস্থ, 100% গ্যারান্টি, তোমায় পড়তেই হবে। ঠিক আছে। এছাড়াও দেখো যে মানুষের পরিপাক নালীর ভিতরের অংশে, মুখ, গহ্বর, পাকস্থলী বা অন্ত্রে সেলুলোজ এনজাইম থাকে না। সেলুলোজ কি করে? সেলুলোজ এনজাইম আমাদের কি করে? সেলুলোজকে ভাঙতে সাহায্য করে। আর মানুষের দেহের ভিতরে যেহেতু সেলুলোজ নাই, এজন্য তারা সবুজ উদ্ভিদ বা ঘাসকে সরাসরি খাইতে পারে না বা হজম করতে পারে না। আর যদি আমাদের দেহের ভিতরে সেলুলোজ এনজাইম থাকতো, তাহলে আমরা কি খাইতাম না? আমরা রান্না বান্না করে খাইতাম না, বসে বসে ঘাস খাইতাম গরুর মতো। কথাটা বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী। এখন এই জায়গাগুলো তোমার পড়ার দরকার নাই, চলে যাও সেলুলোজের ধর্ম। এবং এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। পৃথিবীতে সবচেয়ে পরিমাণে কার্বোহাইড্রেট তো পড়ছি, কার্বোহাইড্রেটের মধ্যে কোন উপাদানটা সবচেয়ে বেশি থাকে? সেটা হচ্ছে কি? সেলুলোজ। সেলুলোজ। তারপরে কি রে? এনএসএম পিয়ান 1838 কিলো সেলুলোজ আবিষ্কার করেন এবং এটাকে কৃত্রিম সেলুলোজ সংশ্লেষণ করেন। পড়ে নিবা। দরকার ধর্ম। সেলুলোজের ধর্ম, এটা স্বাধীন গন্ধহীন, আগে পড়ছি। এটা পানিতে অদ্রবণীয়, শুধুমাত্র মনোস্যাকারাইড গুলো পানিতে দ্রবণীয়, পলিস্যাকারাইড গুলো কখনো পানিতে দ্রবীভূত হয় না। এটা মিষ্টি নয় এবং বিজারণ ক্ষমতাহীন, কারণ এখানে আমাদের ইনটেক কোনো অ্যালডিহাইড বা কীটনমূলক নাই। আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দেয় না। এটা ফাইবার সদৃশ, মানে কি সুতার মতো, আর এর কোনো পুষ্টিগুণ নাই। তোমাকে প্রশ্ন আসছে নিচের কোনটি পুষ্টিগুণ নাই, তোমার বলতে পারি সেলুলোজ। সেলুলোজের কাজ পড়ে নিবা, উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে এরা কাজ করে। সেলুলোজের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত হয়, সেলুলোজ দিয়ে তন্তু তৈরি করা হয় বা যা বস্ত্র শিল্পের কাঁচামাল। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। নাইট্রেট বিস্ফোরক টিএনটি তৈরিতে এটা ব্যবহার করা হয়। এছাড়া দেখো এসিডেড ফটোগ্রামে ফিল্ম করে নিতে পারো। আর নির্মাণ সামগ্রী তোমরা তো জানোই, চেয়ার টেবিল বানানোর জন্য। আর কাঠখেটে প্রজঙ্গের পুষ্টিনলীতে বসবাস করে এখানে সেলুলোজ নামক উৎসেচক ধারণ করে, এগুলা পড়ার দরকার নাই। এবার চলে যাও ছত্রাক ব্যাকটেরিয়া কি থাকে? ছত্রাকে কাইটিন এবং ব্যাকটেরিয়া লিপিড এবং লিপিড প্রোটিনের পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এগুলো ওয়ান কাইন্ড অফ কি রে? কার্বোহাইড্রেট। গবাদি পশু পড়ে নিবা, কারণ এটা একটু আগেই পড়ালাম। মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন? কারণ সেলুলোজকে ভাঙতে গেলে আমাকে সেলুলোজ এনজাইম লাগে, আর আমাদের শরীরে সেলুলোজ এনজাইম নাই। আর সেলুলোজ এনজাইম থাকলে আমি আর তরকারি রান্না করে খাইতাম না, ডিরেক্ট বসে বসে ঘাস খাইতাম। ঠিক আছে। গরু হাম্বা হাম্বা করে, ঈদের কি বলে একটা গান ছিল না এরকম, মনে পড়তেছে হঠাৎ করে। তাহলে তোমরা এগুলো পড়ে নিবা। স্টার্চ সেলুলোজের মধ্যে পার্থক্য। এবার সেই গ্লাইকোজেন। গ্লাইকোজেন সেম, জাস্ট করে একটা লাইন মনে রাখবা, প্রাণীদের সঞ্চয়ী উপাদানকেই বলতেছি আমরা কি কি। আর এদের হচ্ছে কতগুলা, দেখো হ্যাঁ, এরা কোথায়? প্রাণীদের যকৃতে, অর্থাৎ লিভার, মাংসপেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা হয়,
যা প্রয়োজনে গ্লুকোজে পরিণত হয়, শক্তি সরবরাহ করে। আর এই জন্য গ্লাইকোজেনকে বলে প্রাণীজ স্টার্চ। শেষ, আর কিচ্ছু করার লাগবে না রে বাবা। এবার যাও, আমরা কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে গ্লাইকোজেনের ধর্ম। ঠিক আছে, গ্লাইকোজেনের ধর্ম একটু ভালো করে পড়তে হবে। গ্লাইকোজেনের ধর্ম, ওই যে আংশিক দ্রবণীয়, সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ, আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ প্রদান করে, ঠান্ডা পানিতে কলোয়েড সাসপেনশন তৈরি করে, তাপ দিলে কি হয়, লাল বর্ণ চলে যায়, এগুলো পড়ে নিবা। আর গ্লাইকোজেন আংশিক আদ্র বিশ্লেষিত হয়ে মল্টোজ, আর পূর্ণ বিশ্লেষিত হইলে আমাদের কি রে, গ্লুকোজ অণু তৈরি করে। আর গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ অণু সৃষ্টি করে, এবং যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজের পরিবর্তে রক্তে পরিবর্তে গ্লুকোজের রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে। গ্লাইকোজেনের ব্যবহার কোথায়, পেশিতে সঞ্চয় থাকে হ্যান্থন, তারপরে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। আর লাগবো না, খুবই অবস্থা খারাপ। এই যে দেখো, বিচারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করছিলাম না, রিডিউসিং সুগার, এটা কি নন রিডিউসিং সুগার। ঠিক আছে, মনে রাখতে হবে যে মনোসিগারেট গুলো যাদের মধ্যে ইনটেক অ্যালডিহাইড এবং কিটোনমূলক থাকে তাদের মধ্যে বিচারণ ঘটে, যেমন তাদেরকে রিডিউসিং সুগার। আর ডাই বা পলিতে আছে আমাদের কি বলা আছে, নন রিডিউসিং সুগার। ওকে, শেষ। এবার দেখো, হেমিসেলুলোজ, কাইটিন পড়ার দরকার নেই, কার্বোহাইড্রেট ডেরিভেটিভসটা একটু পড়তে পারো। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস মানে কি, আমরা একটু আগেই বলছি কার্বোহাইড্রেটের সাথে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। যদি এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কোনো একটা হাইড্রোজেন বা ওএইচ অপসারিত হয়ে অন্য কোনো যৌগ যুক্ত হয়, তখন নতুন একটা যৌগ উৎপন্ন হয়, তাকে এই নতুন উৎপন্ন যৌগগুলোকে বলে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। দেখো লেখা আছে, মূল গঠনের রাসায়নিক পরিবর্তন বা কোনো কার্যকর গ্রুপ যুক্ত হয়ে নতুন ধরনের কার্বোহাইড্রেট উদ্ভব হয়, আর এরা হলো কার্বোহাইড্রেটের ডেরিভেটিভস। ঠিক আছে, যেমন আমরা কি বলছে যে এখানে দেখো যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে যদি থাকে, এখানে যে ওএইচ গ্রুপকে আমরা কি করি, অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে কি গ্লুকোসামিন এবং গ্যালাক্টোসামিন তৈরি করা হয়। ঠিক আছে, মনে রাখবা এই গ্যালাক্টোসামিন তরুণাস্থির প্রধান যৌগ, খুবই ইম্পর্টেন্ট। তরুণাস্থির প্রধান যৌগের নাম কি, গ্যালাক্টোসামিন। আর গ্লুকোসামিন পলিমার দিয়ে তৈরি করা হয় কি, কাইটিন। আমরা সবাই জানি পতঙ্গ, তারপরে ধরো হচ্ছে ছত্রাক, এদের বাইরের কোষের আবরণটা হচ্ছে কি, কাইটিন নির্মিত। আর কাইটিনটা তৈরি হয় কি দিয়ে, গ্লুকোসামিন দিয়ে। ঠিক আছে, এরপরে দেখো কার্বোহাইড্রেটের শর্করার ভূমিকা, কার্বোহাইড্রেট বা শর্করার ভূমিকা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ভালো করে পড়তে পারো তোমরা। শক্তির প্রধান উৎস, শৈবাল, বিভিন্ন শৈবাল এবং উদ্ভিদে স্টার্চ এবং ইনুলিন হিসেবে সঞ্চিত থাকে। দেহের গাঠনিক উপাদানের মোট শুষ্ক ওজনের কত পার্সেন্ট, উদ্ভিদের ক্ষেত্রে 50 থেকে 80%। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন কোষ প্রাচীরের প্রধান উপাদান। প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক শর্করা সঞ্চয় করে রাখে। অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের বিপাকে সাহায্য করে। তারপরে শর্করা থেকে সঞ্চিত প্রোটিন যোগানের মাধ্যমে দেহকে প্রস্তুত রাখে। এছাড়াও আরএনএ এবং ডিএনএ তৈরিতে আমাদের রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ শর্করার দরকার পড়ে। বাকি বাদ পড়লে পড়ছো, না পড়লে নাই। ওকে, এবার চলে যাচ্ছে আমরা কোথায়, তেরি একটা জিনিস দিছে নাই বইয়ে, আচ্ছা যাই হোক। এবার আমরা যাবো কি, অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বলার আগে আমরা জিনিসটা বলে রাখি যে অ্যামাইনো অ্যাসিড এটা হচ্ছে অর্গানিক মলিকুল, যেটা প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এবং অ্যামাইনো অ্যাসিডে দুইটা জিনিস, বিশেষ জিনিস থাকে, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, আর একটা হচ্ছে অ্যামিনো মূলক। তাহলে তোমরা সংজ্ঞাটা বুঝে নাও যে প্রতিটি অ্যামিনো অ্যাসিডে কমপক্ষে একটি অ্যামাইনো মূলক থাকতে হবে এবং একটা কার্বক্সিলিক মূলক থাকতে হবে। ঠিক আছে, এই অ্যামিনো মূলক যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডকেই আমরা বলতেছি কি, অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো আমরা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বলছি কি, অ্যামিনো, এই যে একটা মূলক, অ্যামিনো মূলক যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিনো মূলক যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা কি বলতেছি, ধরো CH3C, একদিকে H আরেকদিকে নিলাম কি অ্যামিনো মূলক, এর সাথে COOH, এইটাই একটা অ্যামাইনো অ্যাসিড। এখানে CH3 থাকতে পারে অথবা আর মিথাইল মূলক, যেগুলো বড় চেইন হইতে পারে, এটাকে বলতেছি আমরা কি, অ্যামাইনো অ্যাসিড। মনে রাখতে হবে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যদি অ্যামিনো মূলকটা থাকে তাহলে কি আলফা অ্যামিনো অ্যাসিড। তো মনে রাখতে হবে এখানে একটা লাইন লেখা আছে যে, দেখো লেখা আছে না, প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের
অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ এর নিকটবর্তী কার্বনকে আমরা আলফা কার্বন বলি, আর কার্বক্সিলিক অ্যাসিড আলফা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে আলফা অ্যামাইনো অ্যাসিড বলা হয়। মনে রাখবা মানুষের দেহের ভিতরে যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে তারা সবাই হচ্ছে কি আলফা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, দেখো কার্বক্সিলিক অ্যাসিড যে গ্রুপের সাথে যুক্ত আছে তাকে বলা কি আলফা কার্বন, তার সাথে অ্যামিনো মূলক যুক্ত থাকলে আলফা অ্যামিনো অ্যাসিড। এখন দেখো আমাদের অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত, অ্যামিনো অ্যাসিড পৃথিবীতে এখন পর্যন্ত অ্যামিনো অ্যাসিডের সংখ্যা আছে 28টি, মোট টোটাল কয়টা 28টি, এর মধ্যে 8টি নিষ্ক্রিয়। যারা নিষ্ক্রিয় মানে কি, আমরা আগেই বলছি অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমরা কি তৈরি করি, প্রোটিন। এই 8টা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, 8টা অ্যামাইনো অ্যাসিড কি প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। এবং বাকি যে 20টি অ্যামাইনো অ্যাসিড আছে, কয়টা 20টি অ্যামাইনো অ্যাসিড, তারা কি করে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। ঠিক আছে, অংশগ্রহণ করে, এদেরকেই বলতেছি আমরা কি রে, আদর্শ অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন তৈরির অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাদেরকেই বলতেছি আমরা আদর্শ অ্যামাইনো অ্যাসিড, এদেরকে বলা হয় কি আদর্শ অ্যামাইনো অ্যাসিড, আদর্শ অ্যামাইনো অ্যাসিড। একটু ভালো করে মনে রাখবা যে আমাদের টোটাল অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 28টি, তার মধ্যে 8টা নিষ্ক্রিয় এবং হচ্ছে মধ্যে কি রে 20টি প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, আর এদেরকেই বলা হচ্ছে কি রে আদর্শ অ্যামাইনো অ্যাসিড। একটু বুঝলে আমরা এখন বইয়ে যাই, এগুলা আর পড়ার দরকার নাই, জাস্ট খালি এখানে মনে রাখবা যে হচ্ছে আমাদের কি অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা টঙ্গা একটু রিডিং করে নিবা, দরকার নাই। আর এখানে দেখো আমরা অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য বলবো। ঠিক আছে, ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য দেখো, প্রথম লাইনটাই লেখা আছে মানব দেহে প্রায় সব অ্যামাইনো অ্যাসিড কোন প্রকৃতির, আলফা অ্যামাইনো অ্যাসিড। এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়, এদের স্বাদবিহীন, মিষ্টি অথবা তিক্ত যেকোনো হতে পারে, স্বাদ নাও থাকতে পারে, মিষ্টি হইতে পারে আবার তিক্ত হইতে পারে। এরা বর্ণহীন এবং স্ফটিক, অর্থাৎ এটা দানাদার। ঠিক আছে, মৃদু অ্যাসিডের এবং ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড লবণ সৃষ্টি করে এবং এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এদের গলনাঙ্ক কি অনেক বেশি। এরপরে দেখো, যদি আমরা দেখি এই অ্যাসিডের মধ্যে দেখো অ্যাসিড মূলকও আছে আবার ক্ষার মূলক আছে। এই অ্যাসিড এবং ক্ষার মূলকের সমন্বয়ে এখানে একটা আয়ন গঠিত হয়, যার নাম হচ্ছে কি রে জুইটার আয়ন। এটাকে কি বলা হয়, জুইটার আয়ন। এই লাইনটা দেখো, এটা হচ্ছে একটা অ্যাসিড মূলক আর এটা হচ্ছে অ্যামিনোটা হচ্ছে একটা ক্ষার মূলক। যখন কোনো জায়গায় অ্যাসিড এবং ক্ষার দুইটাই থাকে তখন সেই আয়নগুলোকে বলি আমরা কি জুইটার আয়ন। ওকে, আর পড়া লাগতো না। এবার দেখো এইটা জায়গা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিভাগ। অ্যামাইনো অ্যাসিডকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি, যার মধ্যে কি বললাম আমরা, প্রথম ভাগটা হচ্ছে কি যে উদ্ভিদ এবং প্রাণীদের মিলে সর্বমোট 28টির মতো অ্যামাইনো অ্যাসিড আছে। এগুলো মোটামুটি 3টা ভাগে ভাগ করেছি। এটা কিসের উপর ভাগ করে করছি, যে এটা কোন শিকলের সাথে যুক্ত আছে। তোমরা জৈব যৌগ পড়ছো, মনে রাখবা যদি কখনো অ্যামাইনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপটি এলিফ্যাটিক যৌগের সাথে হয় তখন তাকে বলা এলিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড। যেমন উদাহরণ গ্লাইসিন, অ্যালানিন এবং কি রে ভ্যালিন। যদি আমাদের অ্যামিনো মূলকটা, কোন মূলকটা অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকলটা সবসময় কি হয় অ্যারোমেটিক যৌগ, তাকে বলা কি রে ফিনাইল। তোমরা সবাই জানো বেনজিন, ফিনাইল আর হচ্ছে কি টাইরোসিন। ঠিক আছে, আর হেটারোসাইক্লিন বলা হচ্ছে কি মানে এলিফ্যাটিক বাট হচ্ছে মুক্ত শিকল না বদ্ধ শিকল, তাদের ক্ষেত্রে কি ট্রিপ্টোফ্যান, প্রোলিন এবং হিস্টিন। এরপরে দেখো পোলার এবং নন পোলার অ্যামাইনো অ্যাসিড আছে। নন পোলার 10টি, পোলার এত, এগুলো না পড়লেও চলবে, কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নিচের দিকে দেখো, খাদ্যের উপস্থিতির উপর ভিত্তি করে, হ্যাঁ 2 প্রকার। খাদ্যের উপস্থিতির উপর ভিত্তি করে কয় প্রকার, 2 প্রকার। ঠিক আছে, এখন একটা জিনিস বলে নেই। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে একটা অ্যামাইনো অ্যাসিডের নাম আছে, দেখো হাইড্রোক্সি প্রোপিনের উপস্থিতি খুবই কম। কোথায়, প্রোটিনে হাইড্রোক্সি প্রোপিনের উপস্থিতি খুবই কম। কারণ আমরা আগেই বলছি যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা, আমরা একটু আগে বললাম না, আচ্ছা এটাকে একটু উপর থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এখানে ভালো করে নাই বইটাতে, আমরা যে একটু বোঝার চেষ্টা করি। সাধারণত 20টা অ্যামাইনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, এদেরকে বলা হয় প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এছাড়া অনেক অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, এদেরকে বলা হয় কি রে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এর মধ্যে দেখো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাকে প্রশ্ন আসতে পারে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কোনটা। ঠিক আছে, অরনিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন।
OS হে, ঠিক আছে, ওতে অরনিথিন, সাইট্রুলিন আর হেমোসেরিন, এটা হচ্ছে আমাদের কি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, কারণ এটা কখনো প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, তখন তোমাকে বলতে হবে অরনিথিন অথবা সাইট্রুলিন অথবা কি হেমোসেরিন। আরো 3-4টা আছে, আমরা জানি টোটাল অ্যামাইনো অ্যাসিড কত 28টা, এর মধ্যে 8টা আছে যারা হচ্ছে কি প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। আমরা উদাহরণ হিসেবে 3টা পাইছি, এগুলাই পড়বো, ঠিক আছে। এবার দেখো যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে কি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তবে এই 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হাইড্রোক্সিপ্রোপিন অ্যামাইনো অ্যাসিড খুব কম পরিমাণে থাকে, এজন্য তার নাম পড়ছে কি বিরল অ্যামাইনো অ্যাসিড, এর নাম পড়ছে কি বিরল অ্যামাইনো অ্যাসিড। এরপরে যাই মোস্ট ইম্পর্টেন্ট শ্রেণীবিভাগ, খাদ্যের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা প্রোটিনকে 2 ভাগে ভাগ করছি, অ্যামাইনো অ্যাসিডকে 2 ভাগে ভাগ করছি। এটা কি রে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, আর এটা হচ্ছে কি নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এখন ধরো বলা হচ্ছে যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা আমাদের দেহে তৈরি হয়, আমাদের দেহে তৈরি হয়, যেগুলো আমাদের দেহে তৈরি হয় তাদের তার খাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ তাদের অভাব হবে না আমার শরীরে, কেন সেটা অলওয়েজ আমার শরীরে কি হচ্ছে প্রডিউস হচ্ছে। আবার এগুলাকে আমার খাওয়ার প্রয়োজন আছে, যেহেতু এটাকে খাওয়ার প্রয়োজন নাই এই জন্য বলছে এদেরকে অনত্যাবশ্যকীয় বা নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এটাকে বলে অনত্যাবশ্যকীয় অথবা নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আবার যদি আমরা বলি যে এই সকল উপাদানকে আমাদের কি দরকার, আমাদের দেহে উৎপন্ন হয় না, অবশ্যই তার অভাব পূরণের জন্য আমাকে খাদ্যের মাধ্যমে কি করতে হবে গ্রহণ করতে হবে, দেহবন্ধনে সংশ্লেষিত হয় না, তাদেরকেই বলতেছি আমরা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এবং অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক, এদের ক্ষেত্রে 8টি, কিন্তু শিশুদের ক্ষেত্রে কয়টা, শিশুদের ক্ষেত্রে 10টি। 8টার নাম তোমার দেওয়া আছে লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান। এটাকে তুমি মনে রাখতে পারো এমটিভি পিল দ্বারা, কি দ্বারা এমটিভি পিল। এমটা হচ্ছে মিথিওনিন, টিতে হচ্ছে আমাদের 2টা ট্রিপ্টোফ্যান আর এটা কি থ্রিওনিন, ভিতে হচ্ছে ভ্যালিন, ভিতে আমাদের কি আছে ভ্যালিন, পিতে হচ্ছে ফিনাইলঅ্যালানিন, আইতে হচ্ছে আইসোলিউসিন, এলতে হচ্ছে লাইসিন, আরেকটা এলতে হচ্ছে কি রে লিউসিন। ওকে, এভাবে মনে রাখতে পারো এমটিভি পিল দ্বারা। বাট বলা হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে আর্জিনিন এবং হিস্টিডিনও অত্যাবশ্যক উপাদান, অর্থাৎ শিশুকালে এগুলা উৎপন্ন না হলেও যত বয়স বাড়তে থাকে তখন এই আর্জিনিন এবং হিস্টিডিন কি হয় উৎপন্ন হওয়া শুরু করে। তো এই যে জিনিসটা বলছে আর্জিনিন এবং হিস্টিডিন শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় হইলেও আমাদের প্রাপ্তবয়স্ক অবস্থায় কি অনত্যাবশ্যকীয় হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আর্জিনিন এবং হিস্টিডিনকে বলা হয় সেমি ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কি সেমি ইসেনশিয়াল, এটা বলা কি সেমি, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে দরকার হয় বলে বয়স্ক ক্ষেত্রে দরকার হয় না, এর নাম পড়ছে কি রে সেমি ইসেনশিয়াল। ওকে, পড়ে নিবা। তাহলে এমসিকিউতে প্রশ্ন আসলে নিচের কোনটি ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অথবা নিচের কোনটি নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পড়ে ফেলবা এইভাবে, ঠিক আছে। বাকি আমাদের পড়া লাগবে না, এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই। দেখো অ্যামাইনো অ্যাসিডের কাজ প্রোটিন তৈরি করে, তারপর হচ্ছে দেহ গ্রহণের ভূমিকা রাখে, বিভিন্ন ভিটামিন, এনজাইম এবং ইন্ডোল হরমোন, অ্যান্টিবডি সব তৈরিতে সাহায্য করে, ইউরিয়া সংশ্লেষণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে এবং চুলের এবং চোখের কোরাকয়েড স্তরে বিদ্যমান মেলানিন রঞ্জক সৃষ্টিতে সাহায্য করে। তার মানে মনে রাখবা মেলানিন রঞ্জক, যার জন্য আমাদের দেহের রং কালো বা ফর্সা হয়, এই মেলানিনটাও কিন্তু কি দ্বারা তৈরি, অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। আজকের এই ক্লাস আমরা এখানে পর্যন্ত স্টপ করতেছি, আমরা নেক্সট ক্লাসে প্রোটিন, লিপিড এবং কি এনজাইম শেষ করব। ধন্যবাদ সবাইকে।